আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যাচ্ছে তো না ঠিক মতো? ওকে। তো আমরা জুনিপার সার্টিফিকেশনে জুনিপার অ্যাসোসিয়েট লেভেলের ডেটা সেন্টার নিয়ে আলোচনা করতেছিলাম। ডেটা সেন্টার অ্যাসোসিয়েট। তো এখানে আমাদের মাল্টিপল মডিউল, টোটাল 17টা মডিউল। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম হচ্ছে কনফিগারিং ভার্চুয়াল নেটওয়ার্ক 6, মডিউল 6। আজকে আলোচনা করব হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি, 7 নম্বর মডিউল আর কি। হ্যাঁ, ওকে, তাহলে স্টার্ট করি। ওকে, হাই অ্যাভেলেবিলিটি এখানে টোটাল আমাদের 6টা সেকশন থাকবে, ল্যাব সহ আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের হাই অ্যাভেলেবিলিটির ওভারভিউ দেখবো, তারপর হচ্ছে এলএসসিপি, দ্যাট মিনস লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ আমরা বলে থাকি জুনিপারে। নর্মালি এটা হচ্ছে এলএসসিপি আর কি, গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার। যদি মাল্টিপল রাউটিং ইঞ্জিন হয়, তো কোনো কারণে একটা রাউটিং ইঞ্জিন যদি কলাপস করে, অটোমেটিক্যালি যেন আম, সেটা সেকেন্ড বা ব্যাকআপ রাউটিং ইঞ্জিনে সুইচ ওভার হয় আর কি। সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। তারপর নন স্টপ অ্যাক্টিভ রাউটিং অ্যান্ড নন স্টপ ব্রিজিং। তো যখন রাউটিং ইঞ্জিন সুইচ ওভার হবে, তখন রাউটিং যদি বন্ধ হয়ে যায় তাহলে ইউজার ট্রাফিক কি হবে? ইন্টারাপ্ট হবে, তাই না? এটা যতটা মিনিমাম করা যায়, এটার জন্য আমরা নন স্টপ অ্যাক্টিভ রাউটিং বা নন স্টপ ব্রিজিং। রাউটার যদি হয় তাহলে রাউটিং, আর যদি সুইচিং ক্যাপাবল ডিভাইস হয় সেই ক্ষেত্রে হচ্ছে নন স্টপ ব্রিজিং আর কি। হ্যাঁ, এই জন্য দুইটা এখানে বলা আছে। এটা এই তিনটা জিনিসই আসলে মাল্টিপল। এই যে গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার, নন স্টপ অ্যাক্টিভ রাউটিং, নন স্টপ ব্রিজিং, যখন আপনার ডিভাইসে মাল্টিপল রাউটিং ইঞ্জিন হবে তখন এই জিনিসগুলোকে অ্যাক্টিভেট করতে হবে আর কি। যদি সিঙ্গেল রাউটিং ইঞ্জিন হয় তাহলে এগুলো দরকার নেই আর কি। তারপরে হচ্ছে কি সিস্টেম আইডি অ্যান্ড মাল্টি হোমিং। মাল্টি হোমিং এর কনসেপ্ট আমরা এখানে বিল্ড করার চেষ্টা করব। তারপরে কনফিগারিং হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড লিঙ্ক অ্যাগ্রিগেশন। এটা হচ্ছে আমরা যে কথাগুলো বললাম, 1 থেকে 5 নম্বর সেকশন, তার কনফিগারেশন পার্টটা হচ্ছে 6 নম্বর সেকশন এখানে দেওয়া আছে। তো আমরা ফার্স্ট ওয়ান, যেটা হাই অ্যাভেলেবিলিটি নেটওয়ার্কস, এটার একটা ওভারভিউ দেওয়া হয়েছে। যে ওভারভিউতে এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ হাই অ্যাভেলেবিলিটি। হাই অ্যাভেলেবিলিটি মানে আমরা বুঝতে যে অ্যাভেলেবল মানে কি। অ্যাভেলেবল মানে হচ্ছে যে অ্যাভেলেবল থাকা। মানে হচ্ছে আপনি মনে করেন একটা সার্ভার, একটা একটা সার্ভারে একটা অ্যাপ্লিকেশন ইয়ে করছেন, কনফিগার করছেন, মনে করেন সেই অ্যাপ্লিকেশনটা হতে পারে কোন একটা ওয়েব সার্ভার। হ্যাঁ, তো ওই ওয়েব সার্ভারটাকে 100% অ্যাভেলেবল রাখা। তাহলে অ্যাভেলেবল রাখতে হলে কি কি কনসিডারেশন থাকতে হবে? যে আপনার পাওয়ারের কানেক্টিভিটি ঠিকঠাক থাকতে হবে। তারপর নেটওয়ার্কের কানেক্টিভিটি ঠিকঠাক থাকতে হবে, যাতে করে লোকজন এটাকে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। অ্যাক্সেস করতে পারা, দ্যাট মিনস হচ্ছে অ্যাভেলেবল থাকা আর কি। তো হাই অ্যাভেলেবিলিটি মিনস হচ্ছে যে এটা একটা কনসিডারেশন যে হাই অ্যাভেলেবিলিটি। আবার আরেকটা জিনিস হচ্ছে, মনে করেন আপনার দুইটা আপ স্ট্রিম আছে, কেন রাখছেন? যে একটা যদি ডাউন হয় তাহলে আর একটা দিয়ে আমি সার্ভিস পাবো। আবার মনে করেন যে ডিভাইসের রেসপেক্টে যদি বলি, যে আপনার কোর রাউটার দুইটা, একটা রাউটার ডাউন হয়ে গেলে আর একটা রাউটার দিয়ে আমি কাস্টমারের সার্ভিসটা মেক শিওর করবো। আচ্ছা, তারপরে লিঙ্কের অ্যাভেলেবিলিটি, যে আপনি মাল্টিপল লিঙ্ক কনসিডার করছেন। মাল্টিপল লিঙ্ক। তো একটা লিঙ্ক ডাউন হইলে কি হবে? আর একটা লিঙ্ক দিয়ে হচ্ছে আপনি কি করতে পারবেন? সার্ভিসটা মেক শিওর করতে পারবেন আর কি। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি ডেফিনেশনের ভিতর পড়ে। তো এখানে বলা হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি এনশিওরস এ হাই ডিগ্রি অফ অপারেশনাল কন্টিনিউটি টু টু এ রিসোর্স ফর এ ইউজার কমিউনিটি। টিপিক্যালি উই মেজার হাই অ্যাভেলেবিলিটি ওভার এ স্পেসিফিক পিরিয়ড। তো এখানে যেটা দেওয়া আছে ইউজার কমিউনিটি, এটা এখানে একটা টাইমার সেট করা আছে, এখানে ডিফারেন্ট ইউজারের ব্যাপার আছে আর কি। আর এগুলো হচ্ছে ডিফারেন্ট রিসোর্সকে দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, তো এখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেওয়া আছে যে অ্যাভেলেবিলিটি 90। হ্যাঁ, যদি 90% যদি অ্যাভেলেবল থাকে আপনার সিস্টেমটা, মনে করেন আপনার নেটওয়ার্কের সাথে একটা ইউজার কানেক্ট আছে, সে বলল যে আমি 90% অ্যাভেলেবল পাইছি, মানে 90% টাইমেই আমি কি পাইছি? ইন্টারনেট পাইছি, আর বাকি টাইমটাতে ইন্টারনেট পাইনি। তাহলে এটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যেটা বলে যে ডাউন টাইম পার ইয়ারে ওই নেটওয়ার্কের ডাউন টাইম ছিল হচ্ছে 36.5 ডেজ। 36 মানে 36 দিন ডাউন ছিল, 90% যদি বলে।
তার মানে হচ্ছে 30 ডেজে 72 দিন ডাউন ছিল, মানে 30 ডেজে 3 ডেজ ডাউন ছিল। সহজ কথা হচ্ছে এটা, 3 ডেজ ডাউন ছিল। তারপরে যদি ডাউন টাইম পার উইক, উইকের কনসিডারেশন হচ্ছে এখানে 16 ঘন্টা ডাউন ছিল। তো 90% অ্যাভেলেবল, এটা আসলে গুড সাইন না, গুড সাইন না। তারপরে এখানে কি বলা হচ্ছে, 99%। 99% যদি হয় তাহলে বাৎসরিক 3.65 ডেজ ডাউন ছিল। আর এটা মান্থলি, এবং এটা হচ্ছে পার উইক। তো 99.99%, তার মানে 1 ঘন্টার মতো ডাউন ছিল। 99.999 যদি ধরি, তাহলে 5 ঘন্টা ডাউন ছিল, বা 5 ঘন্টা সামথিং আর কি। 99 পয়েন্ট আরো যদি বাড়াই, তাহলে 31.5 সেকেন্ড ডাউন ছিল। তাহলে এইখানে হাই অ্যাভেলেবিলিটির এই মেজারে আমরা বাংলাদেশের নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার যদি চিন্তা করি, এই পয়েন্টে টেলিকম অপারেটর ছাড়া আর কি, হ্যাঁ, এই পয়েন্টে কোনো নেটওয়ার্ক কি আদৌ চিন্তা করা যায়? মানে অর্ধেক সেকেন্ড ডাউন ছিল বাৎসরিক, হাফ সেকেন্ড ডাউন ছিল, হাফ সেকেন্ড। বুঝতে পারছেন? তো আমাদেরকে আসলে এটা টার্গেট ধরে আসলে চিন্তা করতে হয়। এটাকে টার্গেট ধরে চিন্তা করতে হয় যে না, আমার আসলে ডাউন টাইম রাখা যাবে না আর কি, হ্যাঁ। ইন্টারনেটটা ডাউন থাকলে বিজনেস লস থেকে শুরু করে নানা ধরনের ইফেক্ট আসে আর কি। ওকে, high availability networks. When design, high availability networks ensure that all network components function properly and are available to their respective user community. হ্যাঁ, তো ইনক্রিজ আপটাইম অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, এটা হচ্ছে আমাদের টার্গেট। হ্যাঁ, যে আপটাইমটা ম্যাক্সিমাম রাখা লাগবে। তো এখানে কি বলা হচ্ছে, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন আপটাইম অ্যান্ড অ্যাভেলেবিলিটি। High availability networks include provisions that enable the maximum amount of uptime and accessibility. One key aspect to consider is building in some backup systems, also known as redundancy, to protect your network. তো এখানে হাই অ্যাভেলেবিলিটি মেকশিওর করার জন্য ওই যে প্রথমে যেটা বললাম, যে প্রতিটা কম্পোনেন্টেরই আপনার কি রিডান্ডেন্সি মেক করতে হবে, লিঙ্ক থেকে শুরু করে, ডিভাইস থেকে শুরু করে, পাওয়ার থেকে শুরু করে, এভরিথিং, আপস্ট্রিম থেকে শুরু করে এভরিথিং, আপনার পপ থেকে শুরু করে, এগুলো সব মানে রিডান্ডেন্সি কনসিডার করতে হবে, তাহলে আপনি আসলে হাই অ্যাভেলেবিলিটি নেটওয়ার্ক মেক করতে পারবেন আর কি। ওই জিনিসগুলো এখানে বলা হয়েছে, when designing high availability network ensure that all network components function properly and, যেটা কথা বলছিল আর কি। তাহলে কি কনসিডারেশন কি, is the base functionality of the networks hardware, software, protocols, overall operations protected. When a failure occurs, how does the overall system or network react and what level of recovery can be expected? এই ছিল হচ্ছে থিওরিটিক্যাল কনসিডারেশন। তো এখানে আমাদের টেকনিক্যাল কিছু কনসিডারেশন বা প্রোটোকলগত দিক থেকে কিছু কনসিডারেশন আসছে, যে হাই অ্যাভেলেবিলিটি যদি আমরা মেক করতেই চাই, তাহলে আমাদের আসলে কি কি করা উচিত হবে। যেমন এখানে বলা হচ্ছে জুনিপার কিউএফএক্স এন্ড এক্স সিরিজ সুইচেস সাপোর্ট ফিচার দ্যাট ইমপ্রুভ আপটাইম অ্যান্ড হাই অ্যাভেলেবিলিটি বা অ্যাভেলেবিলিটি। যেমন লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ, ল্যাগ, যেটাকে আমরা বলতে পারি এলএসসিপি আর কি, ল্যাগ, লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ। তারপরে কি বলা হচ্ছে, যে মাল্টি চ্যাসিস লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপস, মাল্টি চ্যাসিস, ঠিক আছে। মাল্টি চ্যাসিস আমরা বুঝতেই পারছি যে এখানে মাল্টিপল চ্যাসিস আর কি, যেখানে আমরা কি করতে পারি, লিঙ্ক অ্যাগ্রিগেশন মেক করতে পারি আর কি। তারপরে হচ্ছে কি, যে গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার, যেটাকে আমরা যে বললাম যে মাল্টিপল রাউটিং ইঞ্জিন হলে কোনো কারণে একটা রাউটিং ইঞ্জিন ফেল করলে অটোমেটিক্যালি রিডান্ডেন্ট রাউটিং ইঞ্জিন দিয়ে সকল সার্ভিস স্মুথলি রান করবে। নন স্টপ অ্যাক্টিভ রাউটিং, নন স্টপ ব্রেজিং, যখন সে সুইচ ওভার করবে তখন রাউটিংটাও সে অটোমেটিক্যালি আবার রান করে দিবে, স্টপ করবে না, স্টপ, নন স্টপ মানে স্টপ না করে ব্যাকআপ রাউটিং ইঞ্জিন দিয়ে সকল সার্ভিস আবার এনশিওর করে দিবে আর কি। এই হচ্ছে আমাদের ফিচার আর কি। তো এতটুকুতে আমরা যতটুকু শিখলাম, এখানে কিছু প্রশ্ন আছে। যেমন প্রশ্ন 1 হচ্ছে, হুইচ রিডান্ডেন্ট হার্ডওয়্যার কম্পোনেন্টস আর ইনক্লুডেড ইন দ্য ডিভাইস রানিং জুনোস ওএস। যেমন রাউটিং ইঞ্জিন, রিডান্ডেন্ট হার্ডওয়্যারের রেসপেক্টে আর কি, কন্ট্রোল বোর্ডস, এগুলো সবই হচ্ছে রিডান্ডেন্ট।
আইডেন্টিফাই দ্য কারেক্ট ডেসক্রিপশন অফ ভ্যারিয়াস হাই অ্যাভেলেবিলিটি ফিচার। ওখানে হাই অ্যাভেলেবিলিটি ফিচারের ভিতরে আমরা যেমন দেখলাম লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ, মাল্টি চাইসিস লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ, গ্রেসফুল রাউটিং ইঞ্জিন, সুইচ ওভার। তো এটার আবার কিছু ডেসক্রিপশনও আছে, যেমন লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপটা কি জিনিস? ইট পারমিটস ইউ টু কম্বাইন মাল্টিপল ইথারনেট ইন্টারফেস ইনটু এ সিঙ্গেল লিঙ্ক লেয়ার ইন্টারফেস। এটা আমরা কি জন্য করি? ক্যাপাসিটি আপগ্রেডেশনের জন্য করি। লাইক আমার চিন্তা করি যে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে আমার এখন লিঙ্ক আছে 100G। তো আমার ট্রাফিকের পরিমাণ বাড়ছে। তো আমি যদি দুইটা রাউটারের ভিতরে দুইটা লিঙ্ক করে আমি এটার দুইটাকে কম্বাইন করে 200G করি, তাহলে কি হচ্ছে যে এটা 200G পর্যন্ত ট্রাফিক ক্যারি করতে পারবে। আবার যদি সুইচের রেসপেক্টে চিন্তা করি যে দুইটা সুইচের ভিতরে আমরা দুইটা লিঙ্ক কানেক্ট করলাম, সুইচের ক্ষেত্রে কি হবে? এখানে যেহেতু আবার এসটিপি এনেবল যদি থাকে, একটা লিঙ্ক দিয়ে আমি ট্রাফিক পাস করতে পারবো না। একটা লিঙ্ক দিয়ে যাবে আর একটা লিঙ্ক দিয়ে যাবে না, ও বন্ধ করে রাখবে। ঠিক আছে, নর্মাল সিনারিওতে। তো যখন আমি এই দুইটা সুইচের ভিতরে আবার এই দুইটা লিঙ্কের রেসপেক্টে এলএসিপি বা ল্যাগ কনফিগার করে দিব, তখন সেই দুইটা ইন্টারফেস দিয়ে ট্রাফিক পাঠাইতে পারবে আর কি, অ্যাট এ টাইম। হ্যাঁ। তো এই জন্য এটাকে বলতেছে যে it permits you to combine the multiple ethernet interface into a single link। হ্যাঁ, সিঙ্গেল লিঙ্ক লেয়ার ইন্টারফেস। যখন এটা সিঙ্গেল লিঙ্ক হয়ে যাচ্ছে তখন এসটিপি কি, এসটিপি এটাকে ব্লক করতেছে না। সেই ক্ষেত্রে দুইটা লিঙ্ক দিয়ে আমরা ট্রাফিক পাঠাতে পারছি। মাল্টি চেসিস লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ, তো ইট অপারেটস ফ্রম দ্য ওয়ান টায়ার টু দ্য কোর সুইচিং সিস্টেম। এটা কোথায় কাজ করে সেটা এখানে বলা হচ্ছে যে ওয়ান টায়ার টু দ্য কোর সুইচিং সিস্টেম। গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার, যে ইট এনাবল সিস্টেম কন্ট্রোল টু সুইচ ফ্রম দ্য প্রাইমারি রাউটিং ইঞ্জিন টু দ্য ব্যাকআপ রাউটিং ইঞ্জিন। অটোমেটিক্যালি এটা সুইচ ওভার করে আর কি। এরপরে আসি হচ্ছে লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ। এটা নিয়ে আমাদের বিস্তারিত কথা হবে এখন, যে ল্যাগ বা এলএসসিপি যেটাকে আমরা বলে থাকি আর কি। হ্যাঁ। তো এখানে হোয়াট ইজ ইট, তো এটা কি জিনিস? তো এইটা এই ল্যাগটা আমরা যদি আইট্রিপল স্ট্যান্ডার্ড কোড ধরতে চাই, সেটা হচ্ছে 802.3a স্ট্যান্ডার্ড এটা মেনটেন করে আর কি। লিঙ্ক অ্যাগ্রিগেশন কম্বাইন্স মাল্টিপল ইথারনেট ইন্টারফেস ইন্টু এ সিঙ্গেল লিঙ্ক লেয়ার ইন্টারফেস, অলসো নন অ্যাজ লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ অর এলএসসিপি আর কি। ইট ইজ এ কমন প্র্যাকটিস টু ইউজ ল্যাগ বিটুইন স্পাইন অ্যান্ড লিভ কানেকশনস। তো ডেটা সেন্টারে আমরা এর আগেও দেখছি, ডেটা সেন্টার আমরা যখন ডিজাইন করব তখন আমাদের এখানে সুইচ থাকবে হচ্ছে দুই টাইপের সুইচ থাকবে, একটা স্পাইন আর একটা হচ্ছে লিড। এরপরে হচ্ছে আমাদের কোর রাউটার গুলো কানেক্ট থাকবে। তো স্পাইন এবং লিপের ভিতরে যদি মাল্টিপল লিংক হয়, যেমন স্পাইন ওয়ানের সাথে লিপ ওয়ানের এখানে মাল্টিপল লিংক, তো কমনলি ইউজড অন ট্রান্সপোর্ট কানেকশনস, এই দুইটাকে আমরা কি করতে পারবে করতে পারবো, এটা ল্যাগ কনফিগার করতে পারবো। স্পাইন টু থেকে হচ্ছে লিড থ্রি, এখানে মাল্টিপল লিঙ্ক, এখানে আমরা কি করতে পারবো, চাইলে অ্যাগ্রিগেশন করতে পারবো। আচ্ছা। তো এখানে কি বলছে যে ল্যাগস আর রিপ্লেসিং রিডান্ডেন্ট ট্রাঙ্ক রুটস। ইউ মে অলসো স্টার্ট seeing more multi-chassis link aggregation group replacing existing lag। এক্সিস্টিং ল্যাগটাকে রিপ্লেস করে আমরা মাল্টি চেসিস অ্যাগ্রিগেশন গ্রুপ আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা পরে আসতেছি, প্রথমে আমরা ল্যাগ এটাকে হাইলাইট করি আর কি। তারপরে এখানে কি বলছে, মোর অ্যাডভান্স নেটওয়ার্কস লাইক ডেটা সেন্টার আর নাও ইমপ্লিমেন্টিং ইথারনেট সেগমেন্ট আইডেন্টিফায়ার লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ। ইথারনেট সেগমেন্ট আইডেন্টিফায়ার লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ, তো এই জিনিসটা আবার কি জিনিস? এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিকস। হ্যাঁ, ইন্টারেস্টিং একটা টপিকস। এটা কিভাবে যে মনে করেন আমরা সাধারণত এলএসসিপি বা ল্যাগ কনফিগার করি কি ডিরেক্টলি কানেক্টেড যদি হয়, লাইক মনে করেন এই স্পাইন ওয়ান এবং লিপ ওয়ান এটা ডিরেক্টলি কানেক্টেড, তাই না? এটাতে এলএসসিপি আমরা কনফিগার করতে পারি বা ল্যাগ কনফিগার করতে পারি ইজিলি, এটা প্রবলেম নাই আর কি। যখন আপনার একটা লিঙ্ক কি হয়েছে যে এই দুইটা লিঙ্ক মনে করেন হচ্ছে স্পাইনের সাথে, একটা লিঙ্ক গেছে স্পাইন টু এর সাথে, ঠিক আছে? লিপ ওয়ান থেকে কোথায় গেছে, স্পাইন টু এর সাথে। এখন এই তিনটা লিঙ্কে এই এই লিপ ওয়ানের রেসপেক্টে যদি চিন্তা করি, এই পাশে কিন্তু তিনটা লিঙ্কই হচ্ছে লিপ ওয়ানের সাথে, আর স্পাইন ওয়ানে দুইটা লিঙ্ক আর স্পাইন টু তে হচ্ছে একটা লিঙ্ক। তো এইটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, এখানে আমরা কি করলাম,
ইএসআই ল্যাগ কনফিগার করলাম, আর এই দুইটা লিঙ্ক এবং এই একটা লিঙ্ক, এই তিনটাকে কম্বাইন করে একটা লজিক্যাল লিঙ্কের ভিতরে নিলাম। তাহলে কি দাঁড়াইলো, যে এই তিনটা লিঙ্ক আমার লজিক্যালি একটা সিঙ্গেল লিঙ্কে কনভার্ট হয়ে গেল। এই যে টেকনোলজিটা, এই টেকনোলজিটাকে বলতেছে হচ্ছে ইথারনেট সেগমেন্ট আইডেন্টিফায়ার লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ। তো এটা করতে পারলে সুবিধাটা কি? এটা করতে পারলে সুবিধাটা হচ্ছে যেটা, যে আপনার এই টোটাল লিঙ্কটা কি হয়ে যাচ্ছে, একটা সিঙ্গেল লিঙ্ক হয়ে যাচ্ছে। আমার যদি স্পাইন 1 এবং 2 যদি কানেক্ট থাকে, খেয়াল করেন আমার এখানে কোনোভাবে লুপ হবে না। এখানে স্পাইন 1 এবং স্পাইন 2 ধরেন ডিরেক্টলি কানেক্ট আছে, কথার কথা এক্সাম্পল। আর এই তিনটা লিঙ্ক মিলে, এই দুইটা একটা তিনটা লিঙ্ক মিলে লজিক্যালি কয়টা হয়ে গেছে, একটা হয়ে গেছে। তার মানে এটাকে যদি আমি রিডিজাইন করি, তাহলে বিষয়টা যেটা দাঁড়াবে, যে এটা হচ্ছে আমাদের স্পাইন 1 আর এটা হচ্ছে লিপ 1, একটা কেবল। এখানে স্পাইন 2 এর সাথে একটা কেবল, লজিক্যালি সিঙ্গেল কেবল। এই দুইটা মিলে কি হয়ে যাবে, সিঙ্গেল লিঙ্ক। আর এই দুইটা পোর্ট লজিক্যালি একটা পোর্টে কনভার্ট হয়ে যাবে। যেটা এসটিপি, আমাদের এসটিপি থাকলে যেটা আমরা যে উম, প্রতিটা লিংক ইউজ করতে পারি না, এটা একটা কমপ্লেক্সিটি। আর লুপ ক্রিয়েট হয়ে যায়, এটা একটা কমপ্লেক্সিটি। এই দুইটা কমপ্লেক্সিটি থেকে আমরা বের হয়ে যেতে পারি আর কি। এসআই ল্যাগ enable client devices to create lag interface with peers। তো এইটা হচ্ছে বলতে পারেন যে ল্যাগের পরবর্তী ভার্সন যেটা মানে চমৎকার, ফ্যান্টাস্টিক সলিউশন। ওকে, তো এরপরে আসি হচ্ছে বেনিফিটস অফ 802.3AD লিঙ্ক অ্যাগ্রিগেশন। আমরা যে লিঙ্ক অ্যাগ্রিগেশনের কথা বা ল্যাগের কথা বললাম, এটা সুবিধা কি? যে ইনক্রিজ ব্যান্ডউইথ, আপনি ইন্টারফেসের ব্যান্ডউইথটা বাড়লো, নাম্বার 1। প্রোভাইডস লিঙ্ক ইফিসিয়েন্সি, ওকে। ক্রিয়েটস ফিজিক্যাল লেয়ার রিডান্ডেন্সি, ফিজিক্যাল লেয়ার রিডান্ডেন্সিটাও আমরা এখানে পেয়ে গেলাম। এগুলো হচ্ছে আমরা ক্যাপাসিটি আপগ্রেডেশন বা ইনক্রিজ ব্যান্ডউইথ, একই কথা। ভাইয়া, এই হ্যাঁ, যে 802.3 এডি যে বিষয়টা, এটা কি কোনো আপনার IEEE প্রোটোকল স্ট্যান্ডার্ড। প্রোটোকল নাকি ওই হ্যাঁ, এটা হচ্ছে ইথারনেট স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড না? হুম হুম। হ্যাঁ, যেমন হচ্ছে ট্রাঙ্কের অপর নাম হচ্ছে কি 802.1Q, এটা হচ্ছে হুম, ট্রাঙ্ক। আচ্ছা আচ্ছা, ইথারনেট স্ট্যান্ডার্ড IEEE কর্তৃক মানে কোডগুলো প্রোভাইড করা হয় আর কি। ক্লিয়ার। হ্যাঁ, ওটা জাস্ট কোড আর কি, দ্যাটস ইট। আমি যদি 802.3AD বলি আর ল্যাগ বলি, একই কথা। না, ওইটা মানে আসে তো আপনার এলএসপি করতে গেলে হ্যাঁ, ওই গানটা আসে তো এই হ্যাঁ, জন্য শুনতেছি। হ্যাঁ, হ্যাঁ, ওইটা কি আবার 802.1Q যদি কেউ বলে, তাহলে আমি বুঝবো যে ট্রাঙ্কের কথা বলতেছে। হুম হুম। বেশিটা হচ্ছে এরকম। ওকে, লিঙ্ক রিকোয়ারমেন্টস এন্ড কনসিডারেশন কি কি? যখন আমরা ল্যাগ কনফিগার করব, তখন আসলে এখানে দুইটা সুইচকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে এটা হচ্ছে সুইচ 1, আর এটা হচ্ছে সুইচ 2। তো সুইচ 1 এবং সুইচ 2 এর ভিতরে এখানে মাল্টিপল লিঙ্ক কনসিডার করা হয়েছে। যেমন 1 2 3, এখানে 5 10 13 পর্যন্ত সে কানেক্ট করছে আর কি। ওকে, তো আমরা দেখি কি বলছে। ইন্টারফেস রিকোয়ারমেন্টস অ্যান্ড কনসিডারেশন, যে ইন্টারফেস গুলো কানেক্ট করা হয়েছে এদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে আর কি। হ্যাঁ, মানে আমি এখানে সবগুলোই কি দেখতেছি, জি জি জি, মানে জি, গিগাবিট ইথারনেট ইন্টারফেস। তো আমি একটা দিলাম গিগাবিট, একটা দিলাম 100G, একটা দিলাম 40G, একটা দিলাম 10G, এরকম করা যাবে না আর কি। হ্যাঁ, ম্যাচ ফুল ডুপ্লেক্স অ্যান্ড লিঙ্ক স্পিড, প্রথমেই বলে দিছে ফুল ডুপ্লেক্স এবং লিঙ্ক স্পিড কি করতে হবে, ম্যাচ করতে হবে, বোথ ইন। আপ টু 64 মেম্বার লিঙ্কস পার ল্যাগ, একটা ল্যাগের ভিতরে 64টা লিঙ্ক আমি বা 64টা পোর্ট আমি কানেক্ট করতে পারবো। 64 অনেক, কিন্তু 64 যদি মানে 1G লিঙ্কও হয়, তাহলে 64 Gbps এটা কি শুধু দেখবে। হুয়াওয়ের ক্ষেত্রে নাকি সব ভেন্ডরে? না, আমি জুনিপারের কথা বলছি। সরি, জুনিপার জুনিপার নাকি সব ভেন্ডর? জুনিপারের কথা বলছি। এটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে আর কি। কিছু ওল্ডার মডেলের ডিভাইসে 8টার বেশি করতে পারবেন না।
মেম্বার লিঙ্কস ডু নট নিড টু বি কন্টিজিয়াস পোর্ট, মানে হচ্ছে এরকম হইতে হওয়ার প্রয়োজন নাই, 1 2 3 4 5 এরকম প্রয়োজন নাই। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না। তবে আমরা সাধারণত এই কাজগুলো করে থাকি সহজের জন্য আর কি, কনফিগারেশনটা ইজি করার জন্য। দেখা যাচ্ছে 1 থেকে 5 বা 1 থেকে 10 এভাবে করে থাকি। Nor must they be on the same switch when part of virtual chassis. Must they be on the same switch when part of a virtual chassis? যখন ভার্চুয়াল চাইসিস হবে, ভার্চুয়াল চাইসিসের কনসেপ্টটা কি? ভার্চুয়াল চাইসিসের কনসেপ্টটা হচ্ছে কি, আমরা স্ট্যাকিং মানে হয় ধারণা আছে আপনাদের, যে মনে করেন এখানে একটা সুইচ আপনি দিলেন, কোর সুইচ, হ্যাঁ। তো কোর সুইচের কাজ কি হয়? কোর সুইচের কাজ হচ্ছে, বা ধরলেন এটা অ্যাগ্রিগেশন সুইচ আর কি, অ্যাগ্রিগেশন সুইচের কাজ কি হয়, যে আপনার অ্যাক্সেস সুইচ গুলোকে কানেক্ট করা, তাই না? আচ্ছা, মনে করেন এখানে অ্যাক্সেস সুইচকে কানেক্ট করছেন, করতে 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 আপনার মনে হয় 24টা পোর্ট ছিল, 24টা পোর্টই নাই হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে আর কি। তখন আপনি কি করবেন? এখানে আর একটা আবার অ্যাগ্রিগেশন কানেক্ট করবেন, তারপরে আবার অ্যাক্সেস সুইচ গুলোকে কানেক্ট করবেন, ঠিক আছে? এইভাবে করে কানেক্ট করতে থাকবেন। তাহলে আপনার এই অ্যাগ্রিগেশনের সাথে এই অ্যাগ্রিগেশনের আবার একটা কি করতে হয়, কানেক্ট করতে হয়, ইন্টার কানেক্ট করা লাগে না? যদি এরকম হয় সিনারিওটা, এটা মনে করেন করছিস, আপনি রিডান্ডেন্সি কনসিডার করার জন্য এটার সাথে একটা লিঙ্ক দিয়েছেন, এটার সাথে একটা লিঙ্ক দিয়েছেন। আবার কোনো কারণে যদি এই লিঙ্কের প্রবলেম হয়, তাহলে এই দিক দিয়ে যেন যেতে পারে, এই জন্য এটার ভিতরেও লিঙ্ক রাখছেন। তো আপনাকে এখানে এনাফ ক্যাপাসিটি রাখতে হবে, যাতে করে এই লিঙ্কটা ডাউন হলে এদিক দিয়ে ঘুরে পুরোটা তো সে পাইতে পারে, মানে পুরোটা যেন পায়, ট্রাফিকটা পায় আর কি। আচ্ছা, তাহলে এখানে কি করবেন? এখানে সব, এখানে যদি অর্ধেক পোর্ট কানেক্ট করেন, এখানে কি আবার সুইচ টু সুইচ অর্ধেক পোর্ট করা লাগবে না, যদি ওইভাবে চিন্তা করি? তার থেকে এটা বেটার না, যে আমি কি করলাম, এই দুইটা সুইচকে কম্বাইন করলাম, ঠিক আছে? কম্বাইন করলাম, কম্বাইন করে তাহলে আমার 24 24 48টা পোর্ট আমি এখানে পেয়ে গেলাম। এবং এই ভার্চুয়াল চাইসিস করার জন্য আলাদা মেকানিজম বা আলাদা পোর্ট ইউজ করা যায়, বা যে স্ট্র্যাকিং পোর্টের স্ট্র্যাকিং এর জন্য আলাদা স্ট্র্যাকিং পোর্ট আছে, দেখা যাচ্ছে একটা বা দুইটা পোর্ট স্ট্র্যাকিং এর জন্য থাকে বা ভার্চুয়াল চাইসিস এর জন্য থাকে। ওই দুইটা পোর্ট ইউজ করে আমি হচ্ছে ভার্চুয়াল চাইসিস বা স্ট্র্যাকিং এর অ্যাক্টিভিটিসটা কমপ্লিট করলাম। তাহলে আমার লজিক্যালি ওইটা কি হয়ে গেল, একটা সুইচ হয়ে গেল, দুইটা সুইচ থেকে লজিক্যালি একটা সুইচ হয়ে গেল, একটাই ম্যানেজমেন্ট, ঠিক আছে? তখন আমি কি মাল্টিপল পোর্ট পাইলাম একটার ভিতরে, তখন এই কানেক্টিভিটিটা আমার আরো ইজি হয়ে গেল, তখন পোর্টের নাম্বার অফ পোর্টের সংখ্যাটা কমে গেল, ঠিক আছে? আর সিঙ্গেল ম্যানেজমেন্ট, মানে একটা ডিভাইসে ঢুকলে আমি দুইটা পেয়ে গেলাম। তো এই হচ্ছে ভার্চুয়াল চাইসিস এর কনসেপ্ট আর কি। তো ও বলছে নর মাস্ট দে বি অন দ্য সেম সুইচ ওয়েন পার্ট অফ এ ভার্চুয়াল চাইসিস, যখন সেটা ভার্চুয়াল চাইসিস এর ভিতরে পড়বে তখন তো এটা সিঙ্গেল সুইচ হয়ে গেছে। তো আমি দেখা যাচ্ছে যে ভার্চুয়াল চাইসিস এর সুইচ এ আর একটা আছে সুইচ বি, কারণ এটা সুইচ এ থেকে দিলাম না বি থেকে দিলাম এটা ব্যাপার না আর কি, কারণ এটা তো লজিক্যালি একটাই, এই কথা বলতেছে আর কি। আচ্ছা, তো এখন যেটা বলা হলো যে যে সুইচ ওয়ান এবং সুইচ টু, যেমন এখানে প্রথমে বলছে যে ফুল ডুপ্লেক্স এবং লিঙ্ক স্পিড, হ্যাঁ, এটা হতে হবে। এখন কতগুলো পোর্ট কানেক্ট করবেন সেটা ডিপেন্ড করবে যে আপনার রিকোয়ারমেন্টের উপরে, ও কতটা সাপোর্ট করবে, 64টা সাপোর্ট করবে। আচ্ছা, তবে এইটা কিন্তু মুখস্থ বলা যাবে না যে 64টা সাপোর্ট করবে, এটা বেসড অন ডিভাইস, হ্যাঁ, ডিভাইসের ডাটা শিট এবং মডেল অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করতে পারে, কোনোটাতে 64, কোনোটাতে 32, কোনোটাতে 16ও হইতে পারে, আবার 8টাও হইতে পারে আর কি, হ্যাঁ। এটা মুখস্থ বলা যাবে না। মেম্বার লিঙ্কস ডু নট নিড টু বি কন্টিজিয়াস, বাট ইট ডাজ হেল্প admins to retain their sanity if they are. We strongly recommend trying to keep the links contiguous if possible. এই যে দেখেন রিকমেন্ডেশন দিয়েছে, মানে কনফিগারেশনটা ইজি হয় আর কি, ওই জন্য। ওকে, তাহলে আমাদের যখন ল্যাগ কনফিগার করব তার কিছু রিকোয়ারমেন্টস এবং কনসিডারেশন ছিল, সেগুলো আমরা জানলাম। এবার আমরা আহ, এই যে নাম্বার অফ মেম্বার লিঙ্কস দ্যাট এ ল্যাগ ক্যান হ্যান্ডেল ডিপেন্ডস অন দ্য প্ল্যাটফর্ম, ঠিক আছে? সেটা ইএক্স না কিউএফএক্স না এমএক্স, যদি হয় তাহলে তার মডেল ডাটা শিট অনুযায়ী আর কি, হ্যাঁ। এটা চোখ বন্ধ করে বলা যাবে না 64 সবার ক্ষেত্রে, হ্যাঁ। জুনিপার ডিভাইসই, কিন্তু চোখ বন্ধ করে বলা যাবে না।
ট্রাফিক প্রসেসিং অ্যান্ড ফরওয়ার্ডিং। তো এইখানে কি বলা হয়েছে যে এটা হচ্ছে সুইচ ওয়ান, আইপি ট্রাফিক, নন আইপি ট্রাফিক। এটা কি অ্যাগ্রিগেট ইন্টারফেসের নামটা হয় এরকম এই, অ্যাগ্রিগেট ইথারনেট। হ্যাঁ, এই মানে নাম্বারিং গুলো জিরো থেকে শুরু হয়, 0 1 2 3 এভাবে করে ইয়া হয় আর কি। যে আমি যে কয়টা অ্যাগ্রিগেট ইন্টারফেস ক্রিয়েট করতে চাই চাইসিস এর ভিতরে বলে দেওয়া লাগে, তখন ওই কয়টা ইন্টারফেস আমরা অ্যাগ্রিগেট ইন্টারফেস হিসেবে পাই আর কি। তো এখানে বলছে রাউটিং ইঞ্জিন জেনারেটেড ট্রাফিক অলওয়েজ রাউটস থ্রো দ্য লোয়েস্ট মেম্বার লিঙ্ক। লোয়েস্ট মেম্বার লিঙ্কে কোন ট্রাফিকটা যায়? Routing engine generated traffic. IP traffic hashing defaults to layer 2, perform hashing on layer 3 and layer 4 on the chassis. Non-IP traffic hashing uses source and destination MAC addresses. তার মানে সহজ কথা বলি যে মাল্টিপল লিঙ্ক আমাদের ল্যাগের ভিতরে আসবে, এটা অলমোস্ট বলা যায় লোড শেয়ারিং মোডে চলে আর কি, মানে লোড ব্যালেন্সিং মোডে চলে। অলমোস্ট দেখা যাচ্ছে খুব কম বেশি হয় না, সার্টেন ট্রাফিক কম বেশি হয়, ট্রাফিকের পরিমাণ আর কি। Broadcast unknown unicast multicast traffic exiting a virtual chassis fabric over a lag bundle is not impacted by the local link bias setting. Bump traffic is always load balanced among the member links. Local link bias is disabled by default. তাহলে এখানে সহজ কোয়েরি গুলো এরকম থাকে যে আমরা লোড এই যে ল্যাগ কনফিগার করার পরে প্রতিটা লিঙ্কে আমাদের লোড ট্রাফিক গুলো ইকুয়ালি ব্যালেন্স হবে কিনা। ইয়েস, এটা ইকুয়ালি ব্যালেন্স হয়। লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল, LSCP. Link Aggregation Control Protocol, LSCP, monitor and control the member link that form a single logical channel. মানে দুইটা বা মাল্টিপল লিঙ্কে কি করে, সে লজিক্যাল একটা চ্যানেলে কনভার্ট করে, বা লজিক্যাল একটা লিঙ্ক বলতে পারেন আর কি। ইউ হ্যাভ দ্য অপশন টু কনফিগার অ্যাগ্রিগেটেড ইথারনেট উইথ ভিলেন ট্যাগস অর উইদাউট। মানে আপনি এই যে এলএসসিপিটা তৈরি হবে বা ল্যাগ ইন্টারফেসটা তৈরি হবে, এই ইন্টারফেসটাকে আপনি কি করতে পারেন, ভিলেন ট্যাগ, যেমন একটা ফিজিক্যাল ইন্টারফেসকে কি করতে পারেন, ট্রাঙ্ক এবং অ্যাক্সেস বোথ কনফিগার করতে পারেন। অনুরূপভাবে অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেসটাও আপনি চাইলে কি করতে পারেন, ট্রাঙ্ক অথবা অ্যাক্সেস হিসেবে কনফিগার করতে পারেন, রিগার্ডলেস অফ ওয়েদার এলএসসিপি ইজ এনাবলড অর ডিসেবলড। এলএসসিপি বেস এক্সচেঞ্জ অকর বিটুইন অ্যাক্টরস অ্যান্ড পার্টনার্স। মানে এলএসসিপি যখন আপনি কনফিগার করবেন, দুইটা সুইচ, এখানে যেহেতু সুইচের কথা বলা হয়েছে, দুইটা সুইচ কি করে, একটা অ্যাক্টর হিসেবে কাজ করে, একটা পার্টনার হিসেবে কাজ করে। অ্যাক্টর মিনস হচ্ছে কি, যে এলএসিপির যে মেসেজ গুলো আছে, যে তার নেইবারে কি করে, ইনিশিয়েট করে। আর পার্টনার হচ্ছে ওটাকে রিসিভ করে, সে ইনিশিয়েট করে না, জাস্ট লিসেন করে আর কি। ঠিক আছে। তো এখানে আমাদের এলএসিপির ক্ষেত্রে যে মোডটা আমরা ব্যবহার করে থাকি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ মিনস হচ্ছে যে সে হচ্ছে অ্যাক্টরস আর কি। তো আমরা দুই বোথ সুইচে, যে দুইটা সুইচের সাথে আমরা এলএসিপি করতেছি, বোথ এন্ডে আমরা অ্যাক্টিভ রাখতে পারি অথবা অ্যাক্টিভ প্যাসিভ রাখতে পারি, তবে প্যাসিভ প্যাসিভ রাখতে পারি না। যদি প্যাসিভ প্যাসিভ রাখি তাহলে এটা কমিউনিকেট করবে না আর কি। দ্যাটস ইট। ওকে। Automatic addition deletion of individual links to the aggregate bundle without user intervention. Link monitoring check whether both ends of the bundle connect to the correct group. এরপরে লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল কি বলা হচ্ছে, সেট দ্য এলএসিপি মোড, যেটা বলে আসলাম যে ইজ আইদার অ্যাক্টিভ অর প্যাসিভ। প্যাসিভ মোড রেসপন্ড টু এলএসিপি প্যাকেটস, অ্যাক্টিভ মোড স্টার্টস ট্রান্সমিশন অফ এলএসিপি প্যাকেট। মানে যদি অ্যাক্টিভ দেয় সে আসলে এলএসিপি প্যাকেট ট্রান্সমিট করে, আর এটা হচ্ছে রেসপন্ড করে আর কি। তো এটা দুইটা সুইচ দেখানো হয়েছে, তার ভিতরে একটা মাল্টিপল লিংক নেওয়া হয়েছে, এবং একটা অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস কনফিগার করা হয়েছে আর কি। হ্যাঁ, তো কি কি স্টেপ আমাদের ফলো করতে হবে, যেমন প্রথমে দেওয়া হয়েছে রান শো ইন্টারফেস স্টার্টস ম্যাচ এই 0। তার মানে অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস এখানে আছে কিনা সেটা চেক করছে আর কি। হ্যাঁ, তো চেক করে এখানে দেখছে যে নাই, তারপরে কি করছে, সেট অ্যাগ্রিগেট ডিভাইসেস ইথারনেট ডিভাইস কাউন্ট 1। এই 1 অর্থ হচ্ছে অ্যাগ্রিগেট পোর্ট কয়টা এই ডিভাইসে নিবে। এই অ্যাগ্রিগেট পোর্ট কয়টা হতে পারবে একটা ডিভাইসে, সেটাও কিন্তু ডিভাইসের বা ডিভাইসের প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ড করবে আর কি। এক এক ডিভাইসে নাম্বারটা ভ্যারি করবে আর কি। মানে এটাও ফিক্স না যে কতগুলো গ্রুপ বা কতগুলো অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস সে
কানেক্ট করতে পারবে বা নিতে পারবে আর কি। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের পার্ট ওয়ান বা স্টেপ ওয়ান। তো আমরা আমাদের ডিভাইসের কাছে যাই। তো এটা হচ্ছে আমাদের ল্যাব। এখানে আমাদের দুইটা ইন্টারফেস এখানে কানেক্ট করছি আমরা, দুইটা সুইচের সাথে। তো আমরা এখানে প্রথমে রুট, সম্ভবত রুট, হ্যাঁ ঠিক আছে। এখানে কিছু বেসিক কনফিগারেশন আছে, আমরা জানি। বেসিক কনফিগারেশন গুলো আমাদের সিএলআই। কিছু কনফিগারেশন আছে। ও, এটা দেখাইছিলাম না, বিলেন ক্রিয়েট করা, এটা অলরেডি আছে। ওকে, দিস ইজ নিউ। এটা হচ্ছে সুইচ ওয়ান। ট্রাঙ্ক কনফিগারেশন। তো প্রথমে আমাদের চেক করতে হবে রানস ইন্টারফেস স্টার্স ইন্টারফেসের স্ট্যাটাস, এটা দেখার জন্য ম্যাচ এই জিরো, হ্যাঁ, অথবা এই দিলেও হবে। এই জিরো দিলে কি দেখাচ্ছে আমাদের এখানে কোনো অ্যাগ্রিগেট ইন্টারনেট ইন্টারফেস নাই। কারণ হচ্ছে কি, যে এডিট চ্যাসিস, আমাদের চ্যাসিসের ভিতরে অ্যাগ্রিগেট ইন্টারফেসের যে কতটা আমি নিব, কয়টা ইন্টারফেস আমি নিব, এটা বলা নাই আর কি। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি করতে হবে, কনফিগার করে নিতে হবে। এডিট চ্যাসিসের ভিতরে সেট অ্যাগ্রিগেট ডিভাইসেস ইথারনেট, তারপরে ডিভাইস কাউন্ট, ডিভাইসের কাউন্টের পরিমাণ। তাহলে সেট অ্যাগ্রিগেট ডিভাইসেস, তারপরে এখানে ইথারনেট, তারপরে হচ্ছে কি ডিভাইস কাউন্ট, তারপরে হচ্ছে কি কয়টা, যেমন এখানে দেওয়া আছে কি 1 থেকে 480। আপনি যখন যে যে ডিভাইসে কনফিগার করতে যাবেন, তখন ওই ডিভাইসের রেঞ্জ যাবেন ডিভাইসের প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ড করবে বা মডেলের উপরে ডিপেন্ড করবে যে কতটা সাপোর্ট করে আর কি। হ্যাঁ, তো এখানে যেমন দেওয়া আছে হচ্ছে ওয়ান, আমাদের একটাই লাগবে, আমরা এখানে একটাই দিলাম। তো একবারে যদি প্রোডাকশনের রেসপেক্টে হয়, আপনার যতটা লাগবে একটু বেশি নাম্বার দিয়ে একবারে করে রাখলেন, প্রবলেম নেই আর কি। আবার এক দিলাম, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করব, চেঞ্জ করলে এক্সিস্টিং ল্যাগের কোনো প্রবলেম হবে না আর কি। এখন প্রবলেম হবে কখন, যে আপনি মনে করেন এখানে দেওয়া ছিল হচ্ছে 10, আপনার এলএসিপি 10টা আছে, আপনি এখানে পাস করে দিচ্ছেন, তাহলে তো 5টা ইন্টারফেস গায়েব হয়ে যাবে, তাই না? এটা করা যাবে না, এটা করলে ঝামেলা হবে। আচ্ছা,
তাহলে এটা ছিল আমাদের স্টেপ 1। যদি আমরা এক লাইনে লিখতে চাই সেই ক্ষেত্রে কমান্ডটা হবে কি, সেট চ্যাসিস অ্যাগ্রিগেট ডিভাইসেস ইথারনেট, তারপরে হচ্ছে ডিভাইস কাউন্ট 1। এরপরে হচ্ছে আমরা যে কমান্ডটা দিয়ে চেক করতেছিলাম ইন্টারফেসের স্ট্যাটাস, যে ইন্টারফেসটা আসছে কিনা। এখন আমার এখানে দেখাচ্ছে না ইন্টারফেস, ব্রাঞ্চ ইন্টারফেস স্টার্স আসে না এখন। ওকে, তো এটা দেওয়ার পরে এখানে ইন্টারফেসটা আসবে এবং দেখাবে ডাউন। আচ্ছা, এরপরে এটা শো সাইসিসে দিলে এরকম একটা নাম্বার আসবে, যেমন এখানে ডিভাইস কাউন্ট কি দেওয়া আছে 2। 2 দিলে কি হবে, A0 A1 এই দুইটা ইন্টারফেস ক্রিয়েট হবে। 3 দিলে মানে নিউমেরিক্যালি বাড়তে থাকবে আর কি। ওকে, তো যে ইন্টারফেসটাতে আপনি যে অ্যাগ্রিগেট ইন্টারফেসে আপনার মেম্বার ইন্টারফেস গুলোকে অ্যাড করবেন, হ্যাঁ, মেম্বার ইন্টারফেস যেমন A0 ইউনিট 0 ফ্যামিলি ইথারনেট সুইচিং বিল্যান মেম্বার্স ডিফল্ট, এরকম একটা বিল্যান মেম্বার দিছে। A0 অ্যাগ্রিগেট ইথারনেট অপশনস এলএসিপি অ্যাক্টিভ। তারপরে আপনার ফিজিক্যাল ইন্টারফেস কোনগুলো এটাতে পার্টিসিপেট করবে সেটা লিস্ট এখানে বলে দিতে হবে আর কি। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, তো এটা গেল যে আমরা চ্যাসিসে কয়টা অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস নিব সেটা আমরা বলে দিলাম। এর পরের কাজটা হবে আমাদের অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেসটা কনফিগার করা। অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেসটা কি হিসেবে চাচ্ছি আমরা, এলএসিপি হিসেবে চাচ্ছি, ঠিক আছে, এলএসিপি হিসেবে যাচ্ছি এবং এটা অ্যাক্টিভ মোডে থাকবে। এটা হচ্ছে আমাদের সুইচ 1 এর কনফিগারেশন। তো এটা সুইচ 2 তে আমরা সিমিলার কনফিগারেশন পাবো, একই, হ্যাঁ, একই কনফিগারেশন পাবো। তো এটা আমরা একটু পরে আসি, আমরা কনফিগারেশন পার্টটা শেষ করি এখানে। এখন আমাদের কাজ হবে যে সেট AE0, সেট ইন্টারফেস AE0, তারপরে হচ্ছে কি ইউনিট 0, তাই না, ইউনিট 0। তারপরে এটা কি হিসেবে যাচ্ছি আমরা, ফ্যামিলি ইথারনেট সুইচিং মানে লেয়ার 2, যেহেতু সুইচ আর কি, ইথারনেট সুইচিং। দেন হচ্ছে কি এটার ইন্টারফেস মোড, হ্যাঁ, আমি তো ওখানে পড়ে আসলাম, আমি ট্রাঙ্ক মোডও দিতে পারি, অ্যাক্সেস মোডও দিতে পারি, ঠিক আছে। তো এখানে কি দেওয়া হয়েছে, ইথারনেট সুইচিং ভিলেন মেম্বার্স ডিফল্ট, ভিলেন মেম্বার্স ডিফল্ট, এখানে মোডটা বলা নাই। তো আমি এখানে সাপোজ বললাম, এখানে আমাদের টপোলজি অনুযায়ী এটা হতে হবে কি মাল্টিপল ভিলেন, যে মানে যাবে মাল্টিপল ভিলেন যাবে, তাই না, যে ভিলেন 10 20 ভিলেন 1, হ্যাঁ, যেন কমিউনিকেট করতে পারে। তাহলে আমাদের এই যে এলএসিপি পোর্টটা যেটা হবে সেটা হইতে হবে কি ট্রাঙ্ক পোর্ট। তাহলে আমাদের টপোলজি অনুযায়ী আমাদের এটা হতে হবে হচ্ছে ইন্টারফেস মোড ট্রাঙ্ক। এরপরে ভিলেন মেম্বার্স, এখানে কি কি ভিলেন থাকবে আর কি, ভিলেন মেম্বার্স। তো এখানে কি দেওয়া আছে, এখানে কোনো ভিলেন ক্রিয়েট করা নাই, তো আমি এখানে ভিলেন মেম্বার্স দিলাম অল, সব ভিলেন কমিউনিকেট করতে পারবে আর কি। ওকে, তারপরে এখানে অ্যাগ্রিগেট ইথারনেট A0, এখানে A0 কোন টাইপের এলএসএপির কোনটা টাইপ আমরা এখানে ইয়া করবো এটা আর কি, যে অ্যাগ্রিগেট ইথার অপশনস, হ্যাঁ, অ্যাগ্রিগেট ইথার অপশনস এলএসসিপি। তারপর এলএসসিপির এখানে আমরা দুইটা মোড পাবো, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনিশিয়েট ট্রান্সমিশন অফ এলএসসিপি প্যাকেটস, প্যাসিভ রেসপন্ড টু এলএসসিপি প্যাকেটস, ঠিক আছে, এটা ইনিশিয়েট করবে না, শুধু রেসপন্ড করবে। তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ হিসেবে কনফিগার করলাম। এবং এখানে কোন দুইটা পোর্ট এই এলএসসিপি তে পার্টিসিপেট করবে সেটা এখানে বলে দিতে হবে। সেট ফিজিক্যাল ইন্টারফেস ইথার অপশনস, দেন হচ্ছে 800 to 380, এটা মিনস হচ্ছে এলএসসিপি, হ্যাঁ, তারপর ইন্টারফেস অ্যাগ্রিগেট ইন্টারফেস। তাহলে এখানে সেট
যেমন এখানে ইন্টারফেস হচ্ছে 5 এবং 6, তাহলে এই জায়গাটায় আমরা কি করব, যে সেট সেট ইন্টারফেসের নেম আর কি। তাহলে এখানে ইন্টারফেসের নেম হচ্ছে GE-0/0/5। আচ্ছা, সেট ইন্টারফেসেস, আমি ভুল বলছি, ওটা এডিট ইন্টারফেসের ভিতরে ঢোকাচ্ছিল আর কি। সেট ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের নাম 5, 5 নম্বর ইন্টারফেস, দেন হচ্ছে ইথার অপশনস। তো কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে এই জায়গাটায় একটু ভ্যারিয়েশন থাকতে পারে, যে কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে আপনার এরকম কনফিগারেশন পাইতে পারেন, গিগা গিগা ইথার অপশনস, হ্যাঁ। আবার কোনো কোনোটাতে আবার ইথার অপশনস দেখা যাচ্ছে, কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে গিগা ইথার অপশনস না দিলে কাজ করে না, এরকম আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা আসলো হচ্ছে ইথার অপশনস। তাহলে ইথার অপশনে কি দেওয়া আছে, ইথারনেট ইন্টারফেস স্পেসিফিক অপশন, আর গিগা ইথার অপশনস মানে গিগাবিট ইথারনেট ইন্টারফেস স্পেসিফিক অপশনস। ওকে। আচ্ছা, ইথার অপশনস এর পরে হচ্ছে আমাদের যে টেকনোলজিটা, যেটা আমরা 802.380, যে IEEE 802.380, এরপরে এটা আমরা কি করব, আমাদের যে বান্ডিল ইন্টারফেসটা আমরা ক্রিয়েট করলাম এই 0, এই জিরোটাকে এখানে বলে দিব আর কি। তার মানে এই ফিজিক্যাল ইন্টারফেসটাকে এই অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেসের ভিতরে আমরা ইনক্লুড করলাম। তাহলে 5 এবং 6 এই দুইটা পোর্ট হচ্ছে আমাদের কি, মেম্বার ইন্টারফেস। ওকে। তাহলে এখানেও আসলে সিমিলার কনফিগারেশন হবে, 5 আর একটা হচ্ছে 6। আমাদের কাজ কিন্তু শেষ, সব ডিসপ্লেস অ্যাগ্রিগেট ইথার অপশনস, এটা মেক করা। তারপরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে আহ, কোন অ্যাগ্রিগেট ইথারনেটে থাকবে সেটা বলা আর কি। তো আমার এই জিরোর কনফিগারেশনটা, এই 3টা লাইন হচ্ছে আমরা এখানে দিয়ে দিই। কমিট। এটা তো আমাদের কনফিগারেশন ডান, দেন কমিট, এরপরে হচ্ছে ভেরিফিকেশন। রান শো ইন্টারফেস স্টার্স ম্যাচ এই 0, তখন হচ্ছে এখানে দেখাবে এই 0 ইন্টারফেসের স্ট্যাটাস এবং এর সাথে যে কানেক্টেড মেম্বার ফিজিক্যাল ইন্টারফেসের স্ট্যাটাস। এরপরে আমরা রান শো ইন্টারফেস স্টার্স ম্যাচ এই 0, আমাদের এই যে এই 0 ইন্টারফেসের স্ট্যাটাস কি দেখাচ্ছে আপ, তার মানে এটা অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস, আর এটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস। কেন, এই যে এই 0 আর কি। তাহলে এখন ইন্ডিভিজুয়াল ইন্টারফেসের, যেহেতু বললো যে ব্যান্ডউইথ বাড়বে, তাহলে দুইটা 1G, তাহলে এটা 2G হবে, 112 হবে। ঠিক আছে। তো আমরা এখানে কি দেখতেছি, ব্যান্ড স্পিড যেটা কি দেওয়া আছে, আনস্পেসিফাইড, আনস্পেসিফাইড। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এখানে হচ্ছে আমরা শো ডিসপ্লেস দ্যাট ডিফল্ট ভিলেন ID 1, এখানে তো কোনো ভিলেন ক্রিয়েট করা নাই আর কি, হ্যাঁ। তাহলে ভিলেনটা ক্রিয়েট করি, কমিট। আসছে 2 GB পেজ, চলে আসছে। তো এটা ডিলে হওয়ার কারণটা হচ্ছে কি, যে এলএসিপি তখনই এটা অপারেটিং হবে বা আপ হবে আর কি, যখন সে মিনিমাম একটা প্যাকেট রিসিভ করবে। এই যে মিনিমাম ব্যান্ডউইথ নিডেড 1 bps, মিনিমাম একটা প্যাকেট কমিউনিকেট করাইতে হবে। ঠিক আছে। ওই জন্য এখানে দেখাচ্ছিল আনস্পেসিফাইড। যখনই আমরা এখানে ভিলেন, আমরা কি করছি, ট্রাঙ্ক মোডে অল ভিলেন অ্যালাউ করছিলাম, তাই না।
অল ভিলেন অ্যালাউ করছিলাম। তো এখানে সুইচিং ফাংশনালিটি কমিউনিকেশনের জন্য ভিলেন ওয়ান কিন্তু অটোমেটিক্যালি কমিউনিকেট করে আর কি। হ্যাঁ, তো সেই প্যাকেটটা সে পেয়ে গেছে, যে একটা রিকোয়ারমেন্ট ছিল আর কি। হ্যাঁ, তো এখানে আমরা স্ট্যাটাসটা এখন কি পাচ্ছি, নাও 2 Gbps 112। তো এটা ছিল হচ্ছে ভেরিফিকেশন, হ্যাঁ আমাদের কনফিগারেশন ঠিক আছে। ক্লিয়ার ল্যাগ কনফিগারেশন? ল্যাগ কনফিগারেশন কি ক্লিয়ার হয়েছে? জি ভাই ক্লিয়ার, তবে এখানে সাউন্ড একটু কম আসতেছে আপনার। আমার সাউন্ড? হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে। ওকে, ঠিক আছে। এখন আমরা আরেকটা পার্ট টু তে যেটা দেখতেছি, এখানে যে একটা এখানে টাইমার সেট করছি হ্যাঁ, আমরা। হ্যাঁ হ্যাঁ, এটাই হ্যাঁ, বলতেছিলাম যে এটা পিরিয়ডিক ফার্স্ট কমান্ডটা দিতে হয়, এটা কেন দিতে হয়? এই জিনিসটা আবার কি জিনিস? হ্যাঁ, তো এখানে দুইটা অপশন আছে সেট পিরিয়ডিকে। দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফাস্ট, একটা হচ্ছে স্লো। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে সে কমিউনিকেট করবে। প্রতি সেকেন্ডে সে, এখানে কি হচ্ছে, একটা সুইচ আর একটা সুইচের সাথে এলএসিপি নেইবার হচ্ছে, তাই না? তাহলে এই যে নেইবারের সাথে সে প্রতি সেকেন্ডে কমিউনিকেট করবে, আর একটা হচ্ছে 30 সেকেন্ড পর পরে সে কমিউনিকেট করবে, রিসিভ প্যাকেটস এভরি 30 সেকেন্ড, আর আরেকটা হচ্ছে এভরি সেকেন্ড। দ্যাট মিনস ফার্স্ট মানে সেটা ফাস্টার, সেটা ডাউন হোক অথবা আপ, ফাস্টার কনভার্স করবে, আর আরেকটা হচ্ছে স্লো কনভার্স করবে। দ্যাটস ইট। বুঝা গেছে? একটা 30 সেকেন্ড সময় লাগাবে, আর আর একটা হচ্ছে 1 সেকেন্ডের ভিতরে আপনাকে বলে দিবে আপনার ডাউন। তাহলে কোনটা বেটার? যেটা ফার্স্ট এটা বেটার, রাইট? এই জিরো, তারপরে ইউনিট জিরো। আচ্ছা, তাহলে আমরা এডিট ইন্টারনেটের প্রবলেম করে কে? ওকে, তো যেটা বলছিলাম যে সেট অ্যাগ্রিগেট ইথার অপশনস এলএসিপি। তো এইখানে আমাদের অপশনটা ছিল যে পিরিয়ডিক টাইমার ইন্টারভেল ফর স্পেসিফিক ট্রান্সমিশন অফ এলএসিপি প্যাকেট। তো এইখানে আমাদের যেটা টাইমার ছিল দুইটা, একটা হচ্ছে ফার্স্ট এভরি সেকেন্ড। তো আমরা এভরি সেকেন্ড এটাই চুজ করব, দ্যাট ইজ বেটার। শো ডিসপ্লে সেট, তো এটাকে আমরা আমার নেইবার ডিভাইস এখানে কনফিগার করে দিই। দ্যাট শুড বি বেটার, ফার্স্ট। তাহলে ফার্স্ট অ্যান্ড স্লো ক্লিয়ার, রাইট? ক্লিয়ার। ওকে, তো এখানে কি বলছে যে কনফিগার দ্য অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ডিজায়ার্ড মেম্বার লিঙ্কস উইথ দ্য ল্যাগ, enable LSCP on the remote device for the aggregate Ethernet interface to come up and function properly. Okay, by default actor and partner send LSCP packets every second. By default সে কিন্তু প্রতি সেকেন্ডেই কমিউনিকেট করে, দ্যাট মিনস বাই ডিফল্ট ফাস্ট। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে মনিটরিং ল্যাগ, আমরা ল্যাগটাকে কিভাবে মনিটরিং করব? আমরা ট্রেস অপশন কখন এনাবল করি? আমরা এভরি প্যাকেট অ্যানালাইজ করার জন্য ট্রেস অপশন এনাবল করি। ট্রেস অপশন মিনস হচ্ছে কি, ডিবাগ। ঠিক আছে, যদি এলএসিপি আপ না হয় বা কোনো কমপ্লেক্সিটি রেঞ্জ হয়, তখন আমরা ট্রেস অপশন এনাবল করে ওইটা লগগুলো অ্যানালাইজ করে দেখি আর কি। সেট প্রোটোকল এলএসিপি ট্রেস অপশন দেন প্লাগটা আমরা এই করতে চাই আর কি। ওকে, ওটাতে আমি আর গেলাম না। হোয়াট আর এমসি ল্যাগ? এখন আসতেছি হচ্ছে এমসি ল্যাগ নিয়ে। মাল্টি চেসিস, মাল্টি চেসিস খুবই ইন্টারেস্টিং টপিক। খেয়াল করেন যে এটা হচ্ছে, আপনার মনে করেন এটা একটা সুইচ, এটা মনে করেন পপ ওয়ান, P1, আর এটা মনে করেন P2, পপ টু। আর এইটা হচ্ছে কি করছেন, আপনি আর একটা পপ এটা কনসিডার করছেন, অথবা মনে করেন এটা একটা ক্লায়েন্ট। হ্যাঁ, এটা একটা ক্লায়েন্ট যে কিনা আপনার দুইটা পপ থেকে কেবল নিয়ে যেয়ে সে সুইচে কানেক্ট করছে। হ্যাঁ, সুইচে কানেক্ট করছে, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আর কি। তো ক্লায়েন্ট তো একটা সিঙ্গেল সুইচে কানেক্ট করছে,
তো এইখানে যদি, এখানে তো দুইটা লিঙ্ক হয়ে গেছে তাই না? তো এই জায়গায় যদি আমি এলএসিপি করতে পারি, এই জায়গায় এলএসিপি করতে পারি কারণ সিঙ্গেল সুইচ, কিন্তু এখানে দুইটা সেপারেট পপ, এটা তো আমরা নর্মাল যেটা শিখে আসলাম ল্যাগ, এই অনুযায়ী এটা কিন্তু আমরা করতে পারি না। যখন আমি বলবো এএমসি ল্যাগ তখন আবার করতে পারবো। ঠিক আছে, একটা পোর্ট এখানে, একটা পোর্ট এখানে, এই দুইটা পোর্টকে আমরা আবার লজিক্যালি একটা বানাইতে পারি যদি আমরা এমসি ল্যাগ কনফিগার করি। এমসি ল্যাগ পেয়ার ওয়ান, এটা হচ্ছে এমসি ল্যাগ পেয়ার ওয়ান, আর এটা হচ্ছে এমসি ল্যাগ পেয়ার টু। এই দুইটা সুইচ আবার এই এমসি ল্যাগ এর রেসপেক্টে কমিউনিকেট করে আইসিএল এবং আইসিসিপি প্রোটোকল দিয়ে। তো এই জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা একটু জানি। তাহলে এমসি ল্যাগ ক্লিয়ার, যে এমসি ল্যাগ এর কাজ কি, কখন এমসি ল্যাগটা আসবে? যখন ডিফারেন্ট চ্যাসিস থেকে হচ্ছে আমি সিঙ্গেল ক্লায়েন্ট আপ করবো আর কি, প্রাইমারি সেকেন্ডারি। MC lag from a logical lag interface between two MC lag pairs provides redundancy and also load balancing between the two MC lag pairs. তো এখানে চাইলে আমি এটাকে অ্যাক্টিভ স্ট্যান্ড বাই এই মোডেও চালাতে পারি, মানে প্রাইমারি ব্যাকআপ। আবার যদি অ্যাক্টিভ অ্যাক্টিভ হিসেবে চালাতে চাই প্রাইমারি প্রাইমারি, সেটাও করতে পারি আর কি। Provides multi-homing support and a loop-free layer to network without spanning tree protocol। এখানে স্প্যানিং ট্রি প্রোটোকল ছাড়াই আমরা এটাকে অপারেট করতে পারি। ক্লায়েন্ট ডিভাইস ইউজ দ্য লিঙ্ক অ্যাজ এ ল্যাগ। ক্লায়েন্ট ডিভাইস এলএসিপি কনফিগার করবে, আমার এখানে কনফিগারেশন এমসি ল্যাগ কনফিগারেশন হবে। দেয়ার ক্যান অনলি বি এ ম্যাক্সিমাম অফ টু এমসি ল্যাগ পেয়ার্স। এটা একটা লিমিটেশন বলতে পারেন আর কি। দেয়ার ক্যান অনলি বি এ ম্যাক্সিমাম অফ টু এমসি ল্যাগ পেয়ার্স। আমরা ইচ্ছা করলে আর একটা ডিভাইসের সাথে এমসি ল্যাগ পেয়ার করতে পারবো না। আচ্ছা, এটা একটা বলতে পারি লিমিটেশন। হোয়াট আর এমসি ল্যাগ? তো এখানে এমসি ল্যাগ ফ্রম এ লজিক্যাল, এটা তো পড়লামই আর কি। তো এখানে কি বলছে যে এমসি ল্যাগ পেয়ার্স ইউজ দ্য ইন্টার চ্যাসিস কন্ট্রোল প্রোটোকল, আইসিসিপি, ইন্টার চ্যাসিস কন্ট্রোল প্রোটোকল টু এক্সচেঞ্জ কন্ট্রোল ইনফরমেশন। এই যে আইসিসিপি দিয়ে সে কি করে যে এই এমসি ল্যাগ পেয়ার্স এর কমিউনিকেশনটা করে থাকে আর কি। ইচ এমসি ল্যাগ পেয়ার হ্যাজ ওয়ান অর মোর ফিজিক্যাল লিঙ্কস। প্রতিটা এমসি ল্যাগ পেয়ারে কি থাকে, এক অথবা একাধিক ফিজিক্যাল লিংক। লিংক নাই তাহলে কিন্তু হবে না। দুইটা আবার সুইচের সাথে বা দুইটা মাল্টি চেসিস ডিভাইসের সাথে ফিজিক্যালি কানেক্ট থাকতে হবে, তখন এটা কমিউনিকেট করবে। when deploying in a data center environment an MCLAG should be opaque to the client। তো এইখানে আমি যদি ডাটা সেন্টার স্ট্যান্ডার্ড চিন্তা করি যে এখানে এমসি ল্যাগ পেয়ার ওয়ান, এটা এমসি ল্যাগ পেয়ার টু, এইটাকে আমরা কি করছি, এটা হচ্ছে ক্লায়েন্ট। মনে করি যে এটা লিপ ওয়ান, এটা লিপ টু। হ্যাঁ, এই লিপ ওয়ান এবং লিপ টু এর ভিতরে ইন্টার কানেক্টিভিটি থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা লিপ ওয়ান এবং লিপ টু থেকে প্রাইমারি সেকেন্ডারি দিয়ে আমরা ক্লায়েন্টের ডিভাইস কানেক্ট করতে পারবো আর কি। এই ছিল হচ্ছে আমাদের মাল্টি চ্যাসিস ল্যাগ। ওকে, এরপরে আমাদের ওই ল্যাব কনফিগারেশন যেটা শিখে আসছিলাম, যে ভেরিফিকেশন যেটা আর কি, যে শো ইন্টারফেস স্টার্স ম্যাচ অ্যাগ্রিগেট ইথারনেট। হ্যাঁ, অ্যাগ্রিগেট ইথারনেট এখানে আমরা কি এটা আপ না ডাউন এই স্ট্যাটাসটা দেখবো এই কমান্ড দিয়ে। তারপরে হচ্ছে শো ইন্টারফেস এক্সটেন্সিভ এই জিরো, মানে এই জিরোর যদি আরো ডিটেলস আমি জানতে চাই, যে এলএসসিপি স্ট্যাটিস্টিক্স যেমন এখানে বলা হচ্ছে যে সে এলএসসিপি মেসেজ কমিউনিকেট করে অথবা করে না আর কি। হ্যাঁ, এই স্ট্যাটাসটা জানার জন্য তো আমরা এখানে যেটা দেখছিলাম যে অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেসের ডিটেলসটা দেখছিলাম, যে ডিটেলস এখানে যে এই যে আউটপুট রেট হচ্ছে 2 to 4 বিপিএস। ইনপুট রেট সে কিছু রিসিভ করে নাই, সেন্ড করছে আর কি। তারপর এটা হচ্ছে তার ইনপুট এবং আউটপুট স্ট্যাটিস্টিক্স। আবার এখানে রান শো এলএসসিপি, এইখান থেকে আবার এই স্ট্যাটিস্টিক্স আমরা পাই আর কি। হ্যাঁ, এলএসসিপি স্ট্যাটিস্টিক্স, এই কি স্ট্যাটিস্টিক্স ইন্টারফেস, ইন্টারফেস বলতে হবে। আচ্ছা, ইন্টারফেস হচ্ছে আমাদের এই জিরো। তাহলে এই জিরো ইন্টারফেসের এই যে এলএসসিপি
আম, কতগুলো প্যাকেট সে রিসিভ করছে, গুলো প্যাকেট এলএসিপি প্যাকেট আর কি, হ্যাঁ, ট্রান্সমিট করছে আর কি। এটার একটা স্ট্যাটাস পাওয়া যাবে এখান থেকে। এটাই এখানে দেখানো হয়েছে আর কি, যে আদৌ কমিউনিকেশনটা হচ্ছে কিনা। ওকে, এই জিরো এলএসিপি স্ট্যাটিস্টিক্স দেখলাম। ওকে, এবার আমরা প্রশ্ন উত্তর পর্ব চলে আসছে। নাম্বার ওয়ান হচ্ছে হাই হুইচ হাই অ্যাভেলেবিলিটি ফিচার ইজ ইউজ টু অ্যাগ্রিগেট ট্রাঙ্ক লিঙ্কস বিটুইন অ্যাক্সেস অ্যান্ড অ্যাগ্রিগেশন সুইচেস ল্যাগ। হ্যাঁ, আমরা এই টেকনোলজিটাই ব্যবহার করে থাকি, অ্যাগ্রিগেট ট্রাঙ্ক লিঙ্কস। What traffic processing and forwarding consideration must be considered when working with link aggregation? তো কি বলা হচ্ছে, all routing engine generated packet that traverse the lag will use the lowest member link, যেটা পড়ে আসলাম আমরা। The load balancing hash algorithm for IP traffic uses criteria at layer 3 and layer 4। এই দুইটার উপরে লেয়ার 3 এবং লেয়ার 4 এর উপরে বেস করে লোড ব্যালেন্সিং করে থাকে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের ল্যাগ নিয়ে কথাবার্তা, এটা আমরা সেকশন শেষ করলাম। এরপরে আসি হচ্ছে গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার। তো এখানে আমাদের এই কনফিগারেশনটা কখন লাগবে, যখন আমাদের মাল্টিপল রাউটিং ইঞ্জিন হবে, সেটা সুইচের ক্ষেত্রে হোক বা রাউটারের ক্ষেত্রে হোক আর কি। যেমন এখানে বলা হয়েছে যে মেম্বার জিরো এটা হচ্ছে মেম্বার ওয়ান, হ্যাঁ, ভার্চুয়াল চাইসিস যেখানে করা আছে, ভার্চুয়াল চাইসিস পোর্টস এই যে এই দুইটা হচ্ছে দুইটা এটা ফিজিক্যাল ডিভাইস, এটা ফিজিক্যাল ডিভাইস আর কি, হ্যাঁ। এই দুইটার ভিতরে ভার্চুয়াল চাইসিস পোর্ট থাকবে, ভার্চুয়াল চাইসিস পোর্ট দিয়ে আমরা দুইটাকে ইন্টারকানেক্ট করে দিব, দুইটাকে ইন্টারকানেক্ট করে দিব। তাহলে অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস খেয়াল করেন, এই যেমন এখানে একটা সার্ভার গেছে, এই যে সার্ভার গেছে, এটা সার্ভার এ দুইটা পোর্ট আসছে কোথায় থেকে, দুইটা পোর্ট আসছে মেম্বার জিরো থেকে, মানে সুইচ ওয়ান থেকে, আর আরো দুইটা পোর্ট আসছে হচ্ছে মেম্বার ওয়ান থেকে। এটা মেম্বার জিরো, এটা মেম্বার, দ্যাট মিনস সেপারেট সুইচ। যেহেতু এখানে ভার্চুয়াল চ্যাসিস কনফিগার করা আছে, সেহেতু এটা আসলে বেসিক্যালি সিঙ্গেল সুইচ। তখন সিঙ্গেল সুইচ হয়ে গেলে এটা কি হইলো, দুইটা মিলে তো একটা হয়ে গেল। তখন এখানে ব- এই সার্ভারের ক্ষেত্রে বন্ডিং করে দিবে, বান্ডিল ইন্টারফেসে দুইটা চারটা ইন্টারফেসে অ্যাক্টিভেট করে দিবে, এটাও অনুরূপভাবে ল্যাগের ভিতরে দিয়ে দিবে। তো এই যে কানেক্টিভিটি, এটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল চাইসিস। যদি এটা ভার্চুয়াল চাইসিস পোর্টস এবং কেবল গুলো হচ্ছে শর্ট হয়, দ্যাট মিনস ডেটা সেন্টারের রেসপেক্টে ঠিক আছে, একই লোকেশনে কানেক্টেড তারা, বাট আমরা যদি সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে চিন্তা করি, দ্যাট ইজ ভার্চুয়াল চাইসিস ইজ টাফ। ভার্চুয়াল চাইসিস কানেক্টস ইন্ডিভিজুয়াল সুইচেস টু ফ্রম এ সিঙ্গেল ইউনিট, মানে লজিক্যালি একটা ডিভাইস আর কি। কনফিগার অ্যান্ড ম্যানেজ দ্য ইউনিট অ্যাজ এ সিঙ্গেল চাইসিস। ভার্চুয়াল চাইসিস পোর্টস কানেক্ট মেম্বার সুইচেস টুগেদার, দে পাস ডাটা অ্যান্ড কন্ট্রোল ট্রাফিক বিটুইন মেম্বার সুইচেস। এটা ছিল হচ্ছে ভার্চুয়াল চাইসিসের সিনারিও আর কি। হোয়াট ইজ গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার, এই জিনিসটা আবার কি, যে দ্য গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার enables AX and QFX series switches with redundant routing engine or virtual chassis to continue forwarding packets even if one routing engine fails। কোনো কারণে একটা রাউটিং ইঞ্জিন যদি ফেল করে, আর একটা রাউটিং ইঞ্জিন দিয়ে সে সমস্ত ট্রাফিক পাস করতে পারে আর কি। এটাই হচ্ছে গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভারের মেন কথা আর কি। তো যখন আমরা গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার মেক করব, তখন এখানে অ্যাডিশনালি যেমন নন স্টপ রাউটিং বা নন স্টপ ব্রেজিং এই জিনিসগুলোকে কনফিগার করতে হয় আর কি। যেমন a graceful routing engine switchover doesn't preserve the control plan, requiring routing protocol process to restart and relearn information unless non-stop active routing is configured। তার মানে হচ্ছে কি বলে, যে আমি যদি নন স্টপ রাউটিং যদি অ্যানাবল না করে রাখি, তাহলে কি করবে, সে রাউটিংটাকে রিস্টার্ট করবে। রিস্টার্ট করলে কি সকল প্রোটোকল ডাউন হয়ে যাবে, আর সকল প্রোটোকল যখন ডাউন হয়ে যাবে, ইউজার তখন কি পাবে, ডাউন পাবে। আর যদি আমার নন স্টপ রাউটিংটা এনাবল থাকে, তো সে রাউটিং প্রসেসটাকে রিস্টার্ট করবে না, রিলার্ন করবে না, জাস্ট কপি করে এই সেকেন্ড রাউটিং ইঞ্জিনে সে নিয়ে চলে আসবে আর কি। এটাকেই বলছে নন স্টপ অ্যাক্টিভ রাউটিং, মানে রাউটিংটাকে অ্যাক্টিভ রাখবে আর কি। ওকে,
তো graceful routing engine switch over operation. Summary of grace operations. Once grace is configured and routing engine is synchronized, key pipelines are exchanged. যখন আপনি গ্রেস কনফিগার করবেন তখন একটা রাউটিং ইঞ্জিন আর একটা রাউটিং ইঞ্জিনের সাথে সিনক্রোনাইজ করবে, ইনক্লুডিং কনফিগারেশন। মনে করেন একটা রাউটিং ইঞ্জিনে আপনি ও 10,000 লাইন কনফিগার করছেন, অটোমেটিক্যালি সে কি করবে, তার ব্যাকআপ রাউটিং ইঞ্জিনও সেম কনফিগারেশনটা নিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে সিনক্রোনাইজ। এবং এটাকে কি করবে, সবসময় কমিউনিকেট করবে আর কি। যে যে জন্য বলতেছে যে কি প্যালাইটস আর এক্সচেঞ্জড down na up. If the backup routing engine does not receive a keep alive from the primary routing engine, typically after 2 seconds, it determines that the primary routing engine has failed and takes the primary role. The packet forwarding engine seamlessly disconnects from the old primary routing engine and connects to the new primary routing engine. Note that packet forwarding engine remains operational. দ্যাট মিন্স কি, ফরওয়ার্ডিং ট্রাফিকটা ইন্টারাপ্ট হবে না, ফরওয়ার্ডিং ট্রাফিকটা আনইন্টারাপ্টেড আপনাকে কন্টিনিউ করবে সার্ভিসটা। দ্য নিউ প্রাইমারি রাউটিং ইঞ্জিন অ্যান্ড দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন synchronize after which the new primary routing engine sends state update message to the packet forwarding engine as needed. তো এখানে সবচেয়ে বেটার এটা হচ্ছে যে আপনার যখন সুইচ ওভার হবে তখন স্মুথলি হবে, মানে ইউজার টেরি পাবে না আর কি, যে আপনার রাউটিং ইঞ্জিন বসে গেছে। আচ্ছা, তো আমি যদি আমার ডিভাইসে মাল্টিপল রাউটিং ইঞ্জিন থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, রিকোয়েস্ট চাইসিস রাউটিং ইঞ্জিন মাস্টার সুইচ আমরা একটা থেকে আরেকটাতে টগল করতে পারি চেক করার জন্য, জাস্ট যে আমি ও বললো যে সিনক্রোনাইজ করে কি বেলায় মেসেজ কন্টিনিউ থাকে। তো আমি আসলে দেখতে চাই যে এই মাস্টার রাউটিং ইঞ্জিনের কনফিগারেশন এবং আমার ব্যাকআপ রাউটিং ইঞ্জিনের কনফিগারেশন আইডেন্টিক্যাল কিনা। হুম, ওকে। এটার জন্য সুইচ ওভার করে চেক করা আর কি, রিকোয়েস্ট অ্যাসিস রাউটিং ইঞ্জিন মাস্টার, তারপরে অ্যাকোয়ার করা যায়, সুইচ সুইচ করা, সুইচ মানে হচ্ছে যে সে ব্যাকআপে নিয়ে যাবে, আর অ্যাকোয়ার মানে যদি আমি পুনরায় আবার ব্যাক করতে পারি, ব্যাক করতে চাই আর কি। কনফিগারিং গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার কিভাবে আমরা কনফিগার করব, চ্যাসিসের ভিতরে গিয়ে সেট রিডান্ডেন্সি গ্রেসফুল সুইচ ওভার, এই কথাটা বলে দিতে হবে। সেট রিডান্ডেন্সি গ্রেসফুল সুইচ ওভার, একটা লাইন আর কি। তো এটা কনফিগারেশনের পরে শো সিস্টেম সুইচ ওভার দিলে আপনার এখানে স্ট্যাটাসটা দেখাবে যে গ্রেসফুল সুইচ ওভার অন আছে, কনফিগারেশন ডাটাবেস রেডি আছে, কার্নেল ডাটাবেস রেডি আছে, পেয়ার স্ট্যাট, থ্রিডি স্ট্যাট। এই হচ্ছে সুইচ ওভার কনফিগারেশনের পরে এরকম স্ট্যাটাসটা পাওয়া যাবে আর কি। মনিটরিং গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার কি কি মনিটরিং করে, কনফিগারেশন ডাটাবেস মানে আইডেন্টিক্যাল কনফিগারেশন মেক শিওর করার জন্য এটা করে, কার্নেল আর রিলেটেড এন্ট্রিজ, তারপরে হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন স্ট্যাট, দ্যাট মিনস চাসিস ডি এর স্ট্যাট। আর একটা জিনিসও এখানে করা যায় যে আপনার মনে করেন যে আপনি অপারেটিং সিস্টেম এখন যেটা দেওয়া আছে মানে জোনোস ওএস, ওটাকে আপডেট করবেন আর কি, যেটা আমরা হচ্ছে সাধারণত আম, কিভাবে করি যে একটাতে একটা আপডেট করলাম, একটা রাউটিং ইঞ্জিন আপডেট করলাম, তারপর আর একটা রাউটিং ইঞ্জিন। তো এইভাবে না করে আমরা এটাকে সিনক্রোনাইজ ওয়েতে করতে পারি, একটা রাউটিং ইঞ্জিন আপডেট করে দিলে অন্যটাতে অটোমেটিক্যালি ও আপডেট করে নিবে আর কি। এটা ওয়ে আউট আছে আর কি। আচ্ছা, তো এই ছিল আমাদের গ্রেস নিয়ে কথাবার্তা। গ্রেসের প্রশ্ন উত্তর এখন আমরা পড়ি। হুইচ কমান্ড ভেরিফাইজ whether গ্রেস ইজ enabled on the backup routing engine show system switch over। এই কমান্ড দিয়ে আমরা ভেরিফাই করতে পারি আসলে আমাদের এটা অ্যাক্টিভেট হয়েছে কিনা। হুইচ কমান্ড মাস্ট বি ইউজড আন্ডার এডিট chassis hierarchy to enable গ্রেস। কি করতে হয় আমাদের, চ্যাসিসের ভিতরে ঢুকে রিডান্ডেন্সি গ্রেসফুল সুইচ ওভার, নন স্টপ অ্যাক্টিভ রাউটিং এন্ড নন স্টপ ব্রিজিং, যদি সুইচ হয় তাহলে ব্রিজিং, আর রাউটিং এর ইয়ে হলে রাউটিং। তো নন স্টপ অ্যাক্টিভ রাউটিং enable a primary role without alerting peer devices of that change. Use the graceful routing engine switch over infrastructure. Non-stop routing also requires enable grace.
প্রিজার্ভ রাউটিং ইনফরমেশন অ্যান্ড প্রোটোকল সেশনস। হ্যাঁ, রাউটিং ইনফরমেশন এবং প্রোটোকল সেশন কি করে রাখে, প্রিজার্ভ করে রাখে, যাতে করে আবার রিস্টার্ট করা না লাগে, রিলার্ন করা না লাগে। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে মূলত মূল কাজ। আর কনফিগারেশনের যদি বলি, তাহলে এখানে রাউটিং অপশনস এর ভিতরে ভিতরে ঢুকে আমরা এখানে কনফিগার করব সেট নন স্টপ রাউটিং, দ্যাটস ইট। তবে এটা যদি অনলি কনফিগার করি, তাহলে এখানে আমাদের কিছু ওয়ার্নিং আসবে, যে ওয়ার্নিং সিনক্রোনাইজ কমিটস মাস্ট বি কনফিগার্ড সিনক্রোনাইজড কমিট। তার মানে কি, সেট সিস্টেম সিনক্রোনাইজ, এই কমান্ডটা আমাদের অবশ্যই থাকতে হবে। এই কমান্ডটা দেওয়ার অর্থটা কি, যে আমি প্রাইমারি রাউটিং ইঞ্জিনে যদি কনফিগারেশন কমিট করি, সেটা ব্যাকআপ রাউটিং ইঞ্জিনে অটোমেটিক্যালি চলে যাবে। আর আরেকটা হচ্ছে গ্রেসফুল সুইচ ওভার নিডস টু বি কনফিগার, যদি গ্রেসফুল সুইচ ওভার কনফিগারেশন না থাকে, তাহলে ওয়ার্নিংটা পাবো আমরা। তো গ্রেস তো আমরা আগেই কনফিগার করে আসছি। তো আমাকে কি করতে হবে, সেট কমিট সিনক্রোনাইজ, তখন এটা কাজ করবে আর কি, এটা কাজ করবে না। ওকে, শর্ট টাস্ক রেপ্লিকেশন। To verify non-stop routing synchronization status, use the short task replication command. তাহলে কি পাবো? You can also issue operational show commands such as show OSPF neighbor, show BGP summary, show route on the backup routing engine to verify state information. হ্যাঁ, যে stateful replication enabled আর remote master, মানে মাস্টার থেকে এটা দেওয়া হয়েছে আর কি, এবং এটার synchronization status complete। নন স্টপ ব্রিজিং, এটা সুইচের ক্ষেত্রে আর কি। তো একই ধরনের কনসিডারেশনই থাকবে, যেমন সেট নন স্টপ ব্রিজিং যখন আমরা দিব, তখন শো স্প্যানিং ট্রি ব্রিজ, তারপরে শো স্প্যানিং ট্রি কি বলছে, সাবসিস্টেম ইজ নট রানিং। আচ্ছা, একটু পরে নি। Enable non-stop bracing under the edit protocols layer to control hierarchy level. You must also enable grace under the chassis. ও, chassis এর ভিতরে আপনাকে এটা বলতে হবে। Currently there is not a way to confirm if NSB is synchronized layer to protocol data on the backup routing engine. তার মানে এটা আগের মতোই, গ্রেসও থাকতে হবে, আবার নন স্টপ ব্রিজিংও থাকতে হবে, তাহলে কাজ করবে। Voice command verify the NSR synchronization status, show task replication, synchronization হচ্ছে কিনা এটা চেক করার জন্য। আর what are the functions of NSB non-stop bracing? Preserve the interface and kernel information, set supported layer 2 information on the backup routing engine. এরপরে আমাদের লাস্ট সেকশন আছে সিস্টেম আইডি এন্ড মাল্টি হোমিং। তো মাল্টি হোমিং এখানে কিভাবে কাজ করবে, যেমন অ্যান ইথারনেট ভিপিএন, আমরা ই ভিপিএন এর কথা শুনছি, ইথারনেট ভিপিএন বলা হয় এটাকে, comprises customer AC device connected to provider AS devices, যেমন হচ্ছে AC device can be a host, a router or a switch। মানে কাস্টমার এন্ড ডিভাইস কি করতে পারে, কাস্টমার দেখা যাচ্ছে ডিরেক্ট একটা সার্ভারে কানেক্ট করছে লিংক, এটা হতে পারে, রাউটারে কানেক্ট করছে এটা হতে পারে, সুইচে কানেক্ট করছে এটা হতে পারে আর কি। The P device or the leaf device provide a layer 2 virtual bridge connectivity between the C devices. Learning between the P routers occurs in the control plane using the BGP. This is unlike traditional bridging, while learning occurs in the data plan. তো এখানে এটা হচ্ছে যেটা, যে যদি একটা হোস্ট হয়, তাহলে আপনি কি করবেন, এখানে মাল্টি হোমিং যেটা বলছে আর কি। হ্যাঁ, মাল্টি হোমিং মানে হচ্ছে যে আপনি প্রোভাইডার ওয়ান রাউটার এবং প্রোভাইডার টু, বোথ পপ থেকে, আমি যদি বোথ পপ চিন্তা করি, P1 এবং P2 হচ্ছে আপনার ডিফারেন্ট পপ, পপ থেকে আপনি কাস্টমারকে কানেক্ট করবেন, তখনই আসলে মাল্টি হোমিং হবে, তাই না? একটা কানেকশন মানে তো সিঙ্গেল হোম, যখনই মাল্টিপল কানেকশন আপনি কাস্টমারকে দিবেন, তখন ওইটাকেই আমরা বলি হচ্ছে মাল্টি হোম। তো এখানে যেটা বলছিল, যে এখন কাস্টমারের ইন্ডে ডিভাইসটা কি রাউটারও হতে পারে, সুইচও হতে পারে, আবার একটা হোস্টও হতে পারে আর কি। এখন এটার সার্ভিসও ডিফারেন্ট হতে পারে, যে আপনার মনে করেন যে সে লেয়ার 2 তে কানেক্ট করবে, সেটা হতে পারে, আবার লেয়ার 3 তে কানেক্ট করবে, সেটা হতে পারে। মানে সিনারিওটা এরকম হতে পারে, যে সে এখানে একটা কি সুইচ দিছে, সে এখানে একটা কি করছে, সুইচ কানেক্ট করছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সে এখানে রাউটার নিয়ে এখানে একটা রাউটার কানেক্ট করে সে এই সুইচে একটা পয়েন্ট টু পয়েন্ট করছে। তো পুরোটাই হচ্ছে একটা ভার্চুয়াল ব্রিজ, যেটাকে আমরা L2 VPN বলে থাকি আর কি।
ওকে, তাহলে মাল্টি হোমিং ফাংশনস কি, যে EVPN মাল্টি হোমিং কানেক্টস এ কাস্টমার সাইড টু টু অর মোর পি ডিভাইসেস টু প্রোভাইড রিডান্ডেন্ট কানেক্টিভিটি, যেটা এখানে বলা হয়েছে। মাল্টি হোম এ সি ডিভাইস টু ডিফারেন্ট পি ডিভাইসেস অর টু সেম পি ডিভাইসেস, একটা পি ডিভাইসেস থেকে মাল্টিপল লিঙ্ক, তখন ওইটাকে আমরা মাল্টি হোমিং বলি। এ রিডান্ডেন্ট পি ডিভাইস ক্যান প্রোভাইড নেটওয়ার্ক সার্ভিস টু দ্য কাস্টমার সাইড অ্যাজ সুন অ্যাজ ইট ডিটেক্টস এ ফেইলিউর। তো যখনই একটা প্রাইমারি লিঙ্ক ডাউন হবে, তখন আর একটা অ্যাক্টিভ লিঙ্ক দিয়ে সে পুরো সার্ভিস পাবে আর কি। এটার জন্য আমরা সাধারণত মাল্টি হোমিং করে থাকি আর কি। তো এখানে যেটা বলছে, EVPN multi-home maintains a EVPN service and traffic forwarding to and from the multi-home side in the following types of failures। কি বলছে, P device to C device link failure, লিঙ্কের কারণে যদি মানে লিঙ্ক যদি ডাউন হয় তাহলে আলাদা লিঙ্ক দিয়ে পাবে। P device failure, যদি প্রোভাইডার 1 ডাউন হয় তাহলে প্রোভাইডার 2 দিয়ে পাবে। MPLS reachability failure between the local P device and a remote P device, মানে লোকাল পি ডিভাইস হচ্ছে কি P1 P2, রিমোট কে P3। তো এই P1 থেকে প্রোভাইডার 1 হয়ে P3 এ লিঙ্ক যদি ডাউন হয় তাহলে সে কি P2 হয়ে প্রোভাইডার 2 হয়ে P3 তে যেতে পারবে। ঠিক আছে, এইগুলোর কথা বলা হচ্ছে আর কি। মাল্টি হোমিং ইন অ্যাকশন, তো এখানে আমাদের কি দেওয়া আছে, যে এখানে হচ্ছে আমাদের BGP RR কন্ট্রোল প্ল্যান লার্নিং, এটা হচ্ছে প্রোভাইডার প্রোভাইডার এস মানে P1, এটা হচ্ছে প্রোভাইডার S2 P2। ঠিক আছে, এটা কিভাবে কমিউনিকেট করবে, ইবিপিএন ইন্টারফেস, এটা হচ্ছে প্রোভাইডার 3। তো এখানে কি বলা হয়েছে, BGP RR বিজিপি রাউট রিফ্লেক্টর, সি মানে কাস্টমার এজ ডিভাইস, ইএসআই মানে ইথারনেট সেগমেন্ট আইডেন্টিফায়ার, আর ইবিআই মানে হচ্ছে ইবিপিএন ইনস্ট্যান্স, আর পিই মানে হচ্ছে প্রোভাইডার এজ ডিভাইস আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাস্টমারের একটা লোকেশন, ডাটা প্ল্যান আর্নিং এটা হচ্ছে কাস্টমারের একটা লোকেশন, যেটা কি যে P1 থেকে C1 এ কানেক্ট হয়েছে আর কি। হ্যাঁ, ইথারনেট সেগমেন্টে, এএসআই ল্যাগ ইথারনেট সেগমেন্ট। তো এখানে আমরা কি করতে পারি, এএসআই ল্যাগ আমরা কনফিগার করতে পারি যে P1 থেকে কানেকশন নিছে আবার P2 থেকে নিছে। যদি P1 থেকে ডিরেক্ট দুইটা কানেকশন নাই তাহলে এখানে আমরা নর্মাল ল্যাগও কনফিগার করতে পারি, এএসআই ল্যাগ না কনফিগার করে। তো ইএসআই ল্যাগের জন্য এখানে একটা আইডি লাগে আর কি, সিস্টেম আইডি বলে এটাকে, এসআই। এটা হচ্ছে ইভিপিএন মাল্টি হামিং কনসেপ্ট, এখানে কনফিগারেশন নাই, জাস্ট কনসেপ্টটা বিল্ড করা হয়েছে আর কি। ইভিপিএন মাল্টি হামিং ইনক্লুড দিস ডিফারেন্ট মোডস অফ অপারেশন, কি বলছে, সিঙ্গেল এপি রাউটার কানেক্টস টু এ সিঙ্গেল হোম কাস্টমার সাইট, সিঙ্গেল মোড ইজ দ্য ডিফল্ট মোড অফ অপারেশন অ্যান্ড ডাজ নট রিকোয়ার ইথারনেট সেগমেন্ট ভ্যালুজ টু বি কনফিগার্ড, মানে ইএসএ কনফিগারেশন এখানে প্রয়োজন হয় না, যেটা সিঙ্গেল আর কি। আর যদি এটা অ্যাক্টিভ স্ট্যান্ড বাই হয়, এ সিঙ্গেল পি রাউটার among a group of p routers attached to an ethernet segment forwards traffic to and from the ethernet segment, যেমন হচ্ছে the ethernet segment operates in the active standby redundancy mode, to configure active standby mode include the ethernet segment identifier, যেটা ইএসআই বলে আর কি, সিঙ্গেল অ্যাক্টিভ স্টেটমেন্ট আন্ডার দ্য ইন্টারফেসেস, তখন কি করতে হয়, যে সিঙ্গেল অ্যাক্টিভ। আর যদি অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়, দ্য কারেন্ট জুনিপার ইভিপিএন স্ট্যান্ডার্ড ডিফল্টস টু অ্যাক্টিভ অ্যাক্টিভ। তার মানে এই বিষয়টা হচ্ছে কি, আমি একটু বলি, মনে করেন যে আপনার এখানে কাস্টমার কি করছে, একটা সুইচ কানেক্ট করছে। তো আপনি এই প্রোভাইডার থেকে মনে করেন একটা লিঙ্ক নিয়ে গেছেন, P1 থেকে P2 থেকে মনে করেন আর একটা লিঙ্ক নিয়ে গেছেন, তখন এই পয়েন্টের রেসপেক্টে এটা তো আপনার কি করতে পারবেন, এলএসএপি করতে পারবেন। তো প্রোভাইডারের রেসপেক্টেও এটাকে কি করতে হবে, এলএসএপি কনফিগার করতে হবে, কিন্তু এটা তো ডিফারেন্ট ডিভাইস, রাইট? তো ডিফারেন্ট ডিভাইস হইলে, তো আমরা ডিফারেন্ট ডিভাইসে আমরা এখানে কি করতে পারি, এএসআই ল্যাগ কনফিগার করতে পারি। এএসআই আবার কি করে, এই দুইটা পপের ভিতর ভার্চুয়ালি একটা কমিউনিকেশন এস্টাবলিশ করে, ভার্চুয়ালি একটা কমিউনিকেশন এস্টাবলিশ করে। লজিক্যালি এই দুইটা লিঙ্কে, লজিক্যালি এই দুইটা ডিভাইস এখন সিঙ্গেল ডিভাইস হয়ে যায় আর কি। এবং সিঙ্গেল লিঙ্ক এলএসিপির ইএসএল এর ভিতরে যে লিঙ্ক দুইটা আমরা এখানে কনফিগার করলাম, এটা অ্যাজ এ লজিক্যাল একটা লিঙ্ক হিসেবে ফাংশনিং করে আর কি, যেটার কারণে আমাদের লুপ যেটা হওয়ার চান্স থাকে ওটা হয় না আর কি।
এটাই হচ্ছে ইএসআই ল্যাগের কনসেপ্ট। তো ইএসআই এর এটা ডিটেল কনফিগারেশন পরবর্তী যে মানে স্পেশালিস্ট যে লেভেল, ওই লেভেলে এখানে দেওয়া আছে, বাট এখানে জাস্ট কনসেপ্টটা দেওয়া আছে যে এই জিনিসটা কি। During what types of failure does EVPN multi-homing maintain? EVPN service and traffic forwarding to and from the multi-home site. P device to C device link failure. এটা সে ইয়ে করে যে যদি পি ডিভাইস টু সি ডিভাইস লিঙ্ক ফেলার হয় তো অ্যানাদার পি দিয়ে সে সার্ভিস পাবে আর কি। এমপেলেস রিসেবিলিটি ফেলার বিটুইন এ লোকাল পি ডিভাইস অ্যান্ড রিমোট পি, এবং ইন্টারনাল এমপেলেস ব্যাকবোনের ইন্টারনাল লিঙ্কও যদি ডাউন হয়, সেক্ষেত্রে তার ব্যাকআপ লিঙ্ক যেটা অ্যাভেলেবল থাকবে ওটা দিয়ে সে সার্ভিস পাবে আর কি, মাল্টি হোমিং আর কি। Identify the correct description of different modes of operation when using multi-homing. Single. Single মানে কি? It is the default mode of operation. It does not require Ethernet segment values to be configured. আর যদি active standby হয় তাহলে আমাদের এখানে কি বলা হচ্ছে, in this mode a single P router among a group of P routers attached to an Ethernet segment forwards traffic to and from the Ethernet segment। আচ্ছা, to configure this mode include ESI value, single active statement, এই জিনিসগুলো কনফিগার করতে হয় আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের কনফিগারেশনের পার্ট। তবে এখানে আমাদের কনফিগারেশনের যে অংশটুকু দেখানো হয়েছে বা আমরা যেটা দেখাইলাম আর কি, হ্যাঁ, এখানে অনলি ল্যাগের কনফিগারেশনটা আছে, যেহেতু এটা অ্যাসোসিয়েট কোর্স। তো এখানে ইএসআই ল্যাগের যে কনফিগারেশনের যে ব্যাপারটা, ওই ব্যাপারটা এখানে নাই। হ্যাঁ, তো আমরা পরবর্তী যে কোর্স করব ওইখানে আশা করি এই কনফিগারেশনটা পাবো আর কি, মানে স্পেশালিস্ট লেভেলে আর কি। সেটা ডাটা সেন্টার হোক অথবা সম্ভবত ডাটা সেন্টার ইয়েতেই পাওয়া যাবে। তো আমাদের আজকের কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ঠিক আছে। না ভাইয়া, লাস্টে শুধু ইভিপিএন একটু বুঝতে অসুবিধা হয়েছে, আগের গুলো বুঝছে। ইভিপিএন এর ইয়াটা হচ্ছে, আমি একটু বলি। ইভিপিএনটা হচ্ছে আপনার মনে করেন আহ, আমাদের নর্মালি যেটা আম, প্রয়োজন হয় যে আমরা যখন এমপিএলএস কনফিগার করি, মনে করেন এটা হচ্ছে আমাদের PE1, হ্যাঁ, প্রোভাইডার এস রাউটার আর কি, PE1, এটা হচ্ছে PE2। তো এমপিএলএস এর এখানে আমরা অনেকগুলো সার্ভিস মেকশিওর করতে পারি, যেমন এমপিএলএস L3 VPN, এমপিএলএস L2 VPN। তো যখন আমরা L2 VPN মেকশিওর করতে চাই, তখন কি করতে হয় যে এখন L2 VPN আবার ডিফারেন্ট ওয়েতে করা যায়, বিজিপি বেস করা যায়, এলডিপি বেস করা যায়। তো যেটাই হোক, L2 VPN যখন আমরা কনফিগার করি, তখন এটা যদি কাস্টমার চিন্তা করি যে কাস্টমারের এটা হচ্ছে মনে করেন লোকেশন 1, ঠিক আছে, তাকে আমি কি দিলাম, একটা ভিলেন দিলাম, ভিলেন 10। আর একটা লোকেশন হচ্ছে এইটা, এইখানে আমি কি করলাম, তাকে এন্টি 10 যে কাজটা করে, আমি এখানে ভিলেন 10 দিলাম। এই কাস্টমারটা কি করে যে এখানে তার রাউটারে ভিলেন 10, এখানে ভিলেন 10-এ পয়েন্ট টু পয়েন্ট আইপি দিয়ে সে সার্ভিস প্রোভাইডারের এর থ্রোতে বা এন্টি 10 এর থ্রোতে কমিউনিকেট করে। ঠিক আছে, এটা হচ্ছে আমি বললাম যে এমপিএলএস এর রেসপেক্টে L2 VPN এর একটা সলিউশন। আচ্ছা, সেম জিনিসটা এটা তাহলে আমরা কি করতেছি যে তো এখানে আমাদের এই L2 সার্কিটটা বিভিন্ন ওয়েতে দেওয়া যায়। এমপিএলএস এর ক্ষেত্রে L2 সার্কিটটা দেওয়া যায় হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট যদি চিন্তা করি, সেটাকে আমরা বলতে পারি সুডো ওয়্যার অথবা নর্মাল L2 VPN যেটা। আবার আরেকটা আছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, যেটাকে আমরা বলি VPLS। হ্যাঁ, এই দুইটার পরের স্টেপে আরো স্মার্ট সলিউশন হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইভিপিএন। এটাও আমাদেরকে কি সার্ভিস দিবে, L2 সার্ভিসটা দিবে ইভিপিএন এর থ্রুতে, ইথারনেট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক আছে, তো এখানে এই L2 সার্ভিসটা ইভিপিএন ওভার এমপিএলএস হতে পারে, মানে এমপিএলএস এর ব্যাকবোনের থ্রোতে হচ্ছে আপনি ইভিপিএন এর থ্রোতে আপনার L2 সার্কিটটা দিচ্ছেন। আবার এটা হতে পারে যে ইভিপিএন ওভার ভিএক্সল্যান, ইভিপিএন
ওভার ভিএক্সল্যান। আপনি ভিএক্সল্যানের থ্রুতেও এই এল টু সার্কিটটা কি করতে পারেন, মেক শিওর করতে পারেন। তবে ডাটা সেন্টারে এই কাজটা বেশি করা হয়, যে ইভিপিএন ওভার দ্য ভিএক্সল্যান। ঠিক আছে? তাহলে এখানে কেন করা হয়, করার অর্থটা হচ্ছে এটা, মনে করেন এটা হচ্ছে আপনার ডাটা সেন্টার। তো এই কাস্টমারটাকে আপনি এখান থেকে কানেক্ট করছেন, মনে করেন এটা হচ্ছে একটা ব্যাংক। তো এই লোকটা এখানে কিছু অ্যাপ্লিকেশন দিয়ে রাখছে, ওকে। যখন এই ডিসিটা আপনার ডাউন হয়ে যাবে কোনো কারণে, হ্যাঁ, সেটা হতে পারে যে আপনার আম, যে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার কলাপস করছে, হ্যাঁ, ফায়ারের জন্য এটাকে শাট ডাউন করা লাগছে, বা যে কোনো কারণ হতে পারে আর কি। তো এই লোকটা, এই আপনি বলছেন যে আমার ডাটা সেন্টার যদি ডাউনও হয়ে যায়, আমি ডাটা রিকভারি থেকে তোমাকে সার্ভিস দিব, এটা হচ্ছে ডিআর। তাহলে এখানে কি করতে হবে তাকে, যে যে ডাটা সেন্টার এবং ডাটা রিকভারি পয়েন্ট, ও তো নির্দিষ্ট একটা ভিলেনে আপনি এখানে ইয়া করবেন, রাইট? ঠিক আছে? তো এই অনুরূপ একটা কপি আপনি এখানেও তার একটা রাখবেন। যদি কখনো এটা ডাউন হয়ে যায়, তখন সে এখান থেকে সার্ভিসটা পাবে, যে দ্যাট মিনস ডাটা রিকভারি পয়েন্ট থেকে পাবে আর কি। ঠিক আছে? তাহলে এখানে সবকিছু কলাপস করছে। মনে করেন এখানে আপনি একটা রাউটার রাখছিলেন, কথার কথা, আবার এখানে একটা রাউটার রাখছেন, এক্সাম্পল আর কি, হ্যাঁ। তো এই দুইটা রাউটার, মনে করেন এই পুরোটাই হচ্ছে একটা সুইচ, হ্যাঁ, ডাটা সেন্টার এবং ডাটা রিকভারি পয়েন্ট পুরোটাই একটা সুইচ। তাহলে এই পুরোটাই একটা সুইচ, এখানে সবগুলো L3 সুইচ আপনি VXLAN কনফিগার করছেন। তো ইভিপিএন এখানে, মনে করেন এটা এই দুইটা রাউটারের ভিতরে আপনার কি করছেন, আবার এফএসআরপি কনফিগার করছে, দ্যাট মিনস হচ্ছে ভিআরআরপি বা লাইক দিস কনফিগারেশন আর কি। তো এখানে গেটওয়েটা কোনটা গেছে, এখানকার ফিজিক্যাল ইন্টারফেসের গেটওয়েও না, এখানকার ফিজিক্যাল ইন্টারফেসের গেটওয়ে না, গেছে লজিক্যাল গেটওয়ে। তো এটা ডাউন হয়ে গেলে সে যেন লেয়ার 2 হয়ে এই গেটওয়ের কাছে চলে আসতে পারে। ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে, এখানে একটা L2, এখানকার L2টা যেন এই রাউটারের যে ইন্টারফেস দিয়ে বের হয়ে সে যাবে, এই পর্যন্ত সে যেন আসতে পারে। তাহলে এটা VXLAN এর থ্রোতে আমরা ইজিলি কিন্তু এটাতে নিয়ে আসতে পারি আর কি। তাহলে কি হলো, যে এখানে ফিজিক্যাল সবকিছু ডাউন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এখান থেকে সে সার্ভিসটা কন্টিনিউস পাচ্ছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে ইভিপিএন এর হচ্ছে ম্যাজিক। ঠিক আছে? পয়েন্ট টু পয়েন্ট L2 সার্কিটে কিছু লিমিটেশন আছে, পয়েন্ট টু পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, দ্যাট মিনস যেটাকে আমরা বিপিএলএস বলি, এটাতে কিছু লিমিটেশন আছে। বাট এভিপিএন ইজ দ্য লাস্ট ওয়ান টেকনোলজি, মানে L2 ভিপিএন এর রেসপেক্টে লাস্ট ওয়ান টেকনোলজি, যেটা পূর্বের দুইটা থেকে সমস্ত লিমিটেশন মানে অ্যাভয়েড করা যায়, বলা যায় আর কি, যে সমস্ত লিমিটেশন এটাতে অ্যাভয়েড করা হয়েছে। যেমন আমরা সহজে বলি যে যখন আমি ভিপিএলএস কনফিগার করব, তো এটা কি করবে, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, বিভিন্ন পয়েন্ট থেকে আপনি মনে করেন আমি হচ্ছে এনটিটিএন প্রোভাইডার, আমার 10টা পয়েন্ট থেকে একটা সার্ভিস প্রোভাইডার আমার থেকে কানেকশন নিচ্ছে, 10টা পয়েন্টে সে সুইচ কানেক্ট করছে, সুইচ কানেক্ট করে আমার ওই যে ভিল্যানগুলোকে আমি এখানে অ্যাসাইন করে দিয়েছি, ওই অনুযায়ী সে কমিউনিকেট করতেছে আর কি। ঠিক আছে? তো এখানে যদি আমি আম, এই 10টা পয়েন্টে আমি মনে করি যে আপনাকে 10টা ভিলেন দিছি আর কি, হ্যাঁ, 10টা ভিলেন দিছি, এটা কিন্তু গ্লোবালি সে এই 10টা ভিলেন একই গ্লোবাল টেবিলে রাখবে। গ্লোবাল টেবিল বলতে আমি যেমন রাউটিং টেবিলের ক্ষেত্রে কি বলি, মেইন টেবিল আর কি, বা গ্লোবাল টেবিল, হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল L2 ভিপিএন এবং ভিপিএলএস এর ক্ষেত্রে এই কাজটা হবে, সে গ্লোবাল টেবিলে এটাকে রাখবে। যখনই আমি ইভিপিএন ইয়া করব, তখন এটা লজিক্যালি সে এটাকে সেপারেট টেবিল মেক করবে, যেটাকে আমরা ভিআরএফ বলে থাকি আর কি, হ্যাঁ, সেপারেট একটা লজিক্যাল টেবিল সে মেক করবে আর কি, যেটা কি না, যে আগের যে যেখানে দেখা গেছে যে বিপিএলএস কনফিগার করার পরেও লুপের কিছু চান্স থেকে যায় আর কি। কিন্তু এটার পরের যে টেকনোলজি ইভিপিএন, এই ইভিপিএন এ এই স্কোপটা নাই।
লুপের পসিবিলিটিটা একবারেই জিরো করা হয়েছে আর কি। যে যে জন্য আমরা বলি যে ইভিপিএন আর কি। হ্যাঁ, ইথারনেট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এবং এখন খুবই সুপরিচিত। আমরা যখন এল2 সার্কিট মেক করতে যাই ভিএক্সল্যান এর থ্রোতে, তখন আমাদের এটা প্রয়োজন হয় আর কি, ইভিপিএন। এবং প্রতিটা ভিলেনের রেসপেক্টে সে কি করে, একটা করে ভিআরএফ তৈরি করে। এবং প্রতিটা ভিলেনের রেসপেক্টে ভিলেনের যে ম্যাপিংটা হয় আর কি, সে একটা ভিলেন একটা ভিএন এর সাথে ম্যাপিং করে। ম্যাপিং করে ওই ভিএনআই আবার কি করে যে একটা ম্যাক ভিআরএফ এর ভিতরে ঢুকে আলাদা, আর একটা ভিলেন আর একটার ভিতরে ঢুকে। লজিক্যালি কিন্তু সবগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ফিজিক্যালি একই সুইচ, কিন্তু লজিক্যালি কিন্তু এরা আবার আলাদা আলাদা। ঠিক আছে, যে জন্য আমি বলতেছি যে এল2 ভিপিএন এর মোস্ট আপ টু ডেট টেকনোলজি হচ্ছে এটা, এভিপিএন। বোঝা গেছে কি এভিপিএন এর কনসেপ্টটা? এটা একটু অ্যাডভান্স আর কি, হয়তো বা আমাদের যে পরবর্তী কোর্সগুলো যেগুলো আছে ওগুলোতে এটা কনফিগারেশন সহ না দেখালে আসলে একটু টাফ। জি ভাইয়া, বুঝতে পারছি। বাট এখানে কনফিগারেশনের স্কোপ নাই, যেহেতু অ্যাসোসিয়েট লেভেল কোর্স তো। ওকে, ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ আজকের জন্য।